সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 876তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ লাবিব হোসেনের জীবনের চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে ছেলের লাশ দেশে আনতে বিদেশ চলে যায় গরিব বাবা। প্রথম প্রশ্ন হচ্ছে যে ছেলে মারা যাবার পরে লাশ কেন দেশে আসলো না, এবং সেকেন্ড প্রশ্ন হলো যে গরিব বাবাও বা এত টাকা কোথায় পেল যে সেই টাকা দিয়ে সে সুদূর বিদেশে চলে গেল ছেলের লাশ আনার জন্য। এই গল্পটা প্রতিটা মানুষকে কাঁদাবে, আমি নিশ্চিত করে বলতে পারি। যারা গল্পটা শেষ পর্যন্ত শুনবেন নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এক বাপ ছেলের কঠিন ভালোবাসা ফুটে উঠেছে বাস্তব গল্পের মাঝে। দেখেন, আমি গল্পের প্রসঙ্গে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলি। গতকালকে আমি ইউটিউবে না ফেসবুকে, আমার ঠিক জানা নেই, একটা শর্ট ভিডিও দেখতেছিলাম যে এক মহিলা তার শ্বশুরকে জড়িয়ে ধরে এমনে সামনে অনেক ধরনের ভিডিও তৈরি করতেছে, এবং ভিডিও তৈরি করে শ্বশুরকে লাস্ট একটা ভিডিও দেখলাম যে সেখানে সে তার শ্বশুরের পাশে বসে শ্বশুরের সাথে তার শরীর লাগিয়ে সেই ভিডিও করতেছে। শ্বশুরকে বলতেছে যে আব্বা, আমি তো জন্মের পরে আমার বাবাকে পাই নাই, আমি আপনাকে বাবা পেয়েছি, আমি আপনাকে তুমি করে ডাকি, আমি আপনাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, এবং আমি আপনাকে নিজ হাতে কসলিয়ে গোসল করাই দিই, আপনার সমস্ত ইচ্ছা আমি পূরণ করি, সমস্ত কথা আমি রাখি, তো আপনি কি আমার উপরে খুশি না? এরকম করেই শ্বশুরকে জিজ্ঞেস করে। শ্বশুরও একেবারে দেখতে শুনতে যথেষ্ট স্বাবলম্বী এবং শক্ত সবল একজন মানুষ, টুপি মাথায় দেওয়া। শ্বশুরও বলে, বৌমা আমি তোমার উপরে খুশি। এবং এই কমেন্ট বক্সে গিয়ে আমি দেখতে পেলাম যে অসংখ্য মানুষ কমেন্ট লিখলো যে বাহ মাশাল্লাহ, এই বৌমা এবং শ্বশুরের মাঝে কি মধুর সম্পর্ক, মা আর হচ্ছে কি বাবা মেয়ের সম্পর্কের মতো কত মধুর সম্পর্ক। আমি ভিডিওটা দেখে জাস্ট চিন্তা করলাম, এবং এই ব্যাককেল মহিলাকে বলে যায়, যারা কমেন্ট করেছেন তাদেরকেও বলে যায় যে ভাই, শ্বশুর যদি অসুস্থ না হয়, একেবারে অসুস্থ না হয়, তাহলে সেই শ্বশুরকে বাথরুমে ঢুকে কসলায়া গোসল করে দেওয়া কোনো বউয়ের জায়েজ না। শ্বশুরের সাথে এতটা ক্লোজ হওয়া কোনোভাবেই ঠিক না। আমি নিজে মনে করি যে হ্যাঁ, ওনাকে আমি মা ডাকে তার নিয়ে আমি রাতে ঘুমাইতে পারি না। কারণ আমি যে তাকে মা ডাকছি, আমার যৌবন, আমার সেক্স কিন্তু এটা বুঝবে না যে সে আমার মা। তার সাথে যখন আমার ব্লাডের রিলেশনটা না থাকবে, ঠিক তখনই তার প্রতি আমার খারাপ নেশা জাগবে, এবং সেও একইভাবে আমার প্রতি তার খারাপ নেশাকে জাগাবে। এটা স্বাভাবিক, এটা একেবারেই স্বাভাবিক। আমি যতই বলি যে সে আমার মা, সে আমার ভাই, সে আমার বোন, যদি ব্লাড রিলেশন না থাকে রে ভাই, সেখানেই আপনার যৌবনের চাহিদা আসবে, আসবে। তো সেই জায়গা থেকে এই যে মহিলা ভিডিওগুলো তৈরি করতেছে, শ্বশুরকে এরকম করে জড়িয়ে ধরে এমনি সামনে মানুষকে দেখাচ্ছে, তাতে কি হচ্ছে? সমাজ নষ্ট হচ্ছে। এবং কিছুদিন পরে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই মহিলা হঠাৎ ভিডিও দেওয়া বন্ধ করে দিবে, কারণ তার জীবনে এমন ঘটনা ঘটবে এটা সে স্বপ্নেও চিন্তা করতে পারবে না। বন্ধুগণ, আমি ওই প্রসঙ্গে কথা না বলি, গল্পের প্রসঙ্গে বলি যে আজকের গল্পটা খুবই হৃদয় বিদারক হবে, অনেক কষ্টকর গল্প হবে, এবং প্রতিটা প্রবাসী মিলে গল্পটা সবাই শুনবেন। অনুরোধ রইল, গল্প শেষে আমাদের ময়মনসিংহের ভাই লাবিব হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লাবিব হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাষা। আমাদের নিজেদের 2টা গরু আছে, এবং সেই 2 গরু দিয়ে আমার বাবা বেশিরভাগ সময় মানুষের জমিতে হাল চাষ করে, এবং এটা দিয়ে আমি দেখে আসছি যে ছোটোবেলা থেকে আমাদের পরিবারটা চলতো। আমার আব্বা সকাল থেকে সন্ধ্যা অবধি এই গরু দিয়ে হাল চাষ করতো, এবং সন্ধ্যার পরে রাত প্রায় 10টা-11টা পর্যন্ত এই গরুর চর্চা করতো। গরুকে খাওয়ানো, গরুকে ঘুম পাড়ানো থেকে শুরু করে গরুর পাশে আমার আব্বা থাকতো। এরকম করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই, এবং বড় হওয়ার পরে তখন আমার বড় বোনগুলোই প্রায় বিয়ের বয়সী হয়ে যায়, যুবতী হয়ে যায়। আমার বড় বোনগুলোকে বিয়ে দিতে গিয়ে আমাদের আসলে যতটুকু থাকে আর কি, সর্বশেষ
সব কিছুই স্টপ হয়ে যায়, মানে আমাদের আর কোনো কিছুই থাকে না, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাই বড় 2টা বোনকে বিয়ে দিতে গিয়ে। এবং 2 বোনের বিয়েও পাশাপাশি শেষ হয়। এবং বড় বোনের বিয়ে শেষ হওয়ার পরে আমার আব্বা এতটাই দুর্বল হয়ে পড়ে, মানুষের কাছ থেকে ঋণ করে, দেখা যায় হাল চাষ করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে মানুষের ঋণ দিয়ে দেয়। এবং মানুষের ঋণ দেওয়ার পরে সুদের উপরে টাকা ওঠে, এবং সুদের ওই মুনাফা দিতে গিয়ে আমার আব্বা দেখা যায় যে আমার আব্বার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকে না। এবং আমি তখন স্কুলে পড়াশোনা করতাম, এই আমার বোনগুলোর যখন বিয়ে হয় আমি তখন ক্লাস 7-এ পড়ি। এবং ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার ওই সময় পড়াশোনা বন্ধ হয়ে যায়। পড়াশোনা বন্ধ হয়ে যায় এই কারণে আমার বাবার পক্ষে আমাকে টাকা পয়সা দেওয়া কোনো অবস্থায় সম্ভব হয় না। পারিবারিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমরা পেট ভরে 3 বেলা খাবার পর্যন্ত খেতে পারি না। এতটা অভাব অনটন আর যন্ত্রণার মধ্যে দিনগুলো কাটতে থাকে। আমার দুলাভাই, মোটামুটি আমার বড় যে দুলাভাই, তিনি অনেক ভালো মানুষ ছিল। এবং তিনি একটা শিক্ষক ছিল, মানে বেসরকারি কোনো একটা কিন্ডারগার্টেনে উনি চাকরি করতাম। তো আমার আব্বু দেখা যায় কি যে আমিও কিন্তু খুব বেশি মেধাবী ছিলাম। আমি যে স্কুলে পড়াশোনা করতাম আমার রোল নাম্বার অনেক কাছাকাছি ছিল, আমি খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম। তো একটা সময় আমার বড় আব্বু এবং বড় দুলাভাই আমাদের বাড়িতে বেড়াইতে আসে। আসার পরে দুলাভাই আমাকে জিজ্ঞেস করে যে লাবিব, তুমি স্কুলে যাও না? কারণ বড় দুলাভাই জানতো যে আমি মোটামুটি অনেক মেধাবী, আমার পড়াশোনার জ্ঞান অনেক ভালো। তাই আমি বললাম যে না ভাইয়া, আমি তো স্কুলে যাই না। তো জিজ্ঞেস করলো যে কেন যাও না কেন? দেন আমি বললাম যে ভাইয়া, আসলে আব্বার পক্ষে আমাকে খরচ দেওয়া সম্ভব হয় না, টাকা পয়সা আব্বু ঠিকমতো দিতে পারে না, এই জন্য আমি পড়াশোনা করি না। দুলাভাই তখন আমাকে বলল যে ঠিক আছে, সমস্যা নাই, তোমার পড়াশোনা খরচ আমি দিব, আজকে থেকে তুমি স্কুলে যাবা, তোমার পড়াশোনা খরচ আমি দিব, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই বলে দুলাভাই এরপরের দিন নিজে আমাকে স্কুলে নিয়ে যায়। স্কুলে নিয়ে 1 ক্লাস নিচে আমাকে পুনরায় আবারও ভর্তি করাই দেয়। আমার সাথে যারা ভর্তি হয়েছিল ছিল তারা তো সিনিয়র হয়ে গেছে, আমি তখন 1 ক্লাস নিচে ভর্তি হই। দুলাভাই আমাকে ওখানে ভর্তি করায়। তো ভর্তি করানোর পরে প্রায় প্রতি মাসে দুলাভাই টাকা দিত। দুলাভাই স্কুলের টাকা দিত, আমার পড়াশোনার টাকা দিত। এবং আমি তো ক্লাস 7-এ পড়ি, দেন আমার হাত খরচের কিছু টাকা লাগতো, এবং আমার ওই হাত খরচের টাকাও আমার দুলাভাই দিত। তো হঠাৎ করে মোটামুটি আমি খুব ভালো একটা অবস্থানের মধ্যে চলে যাই। দুলাভাই আমাকে মাসে মাসে টাকা দিচ্ছে, আমি দুলাভাইয়ের টাকা দিয়ে ঠিকমতো মৌজ মাস্তি করতেছি, ভালো সময় কাটাচ্ছি, বন্ধুবান্ধবের সাথে মিশতেছি, এইখানে ওইখানে ঘুরতে ফিরতে যাচ্ছি। আমি হঠাৎ করে আমার ওই গরিবানা জীবনটাকে ভুলে গেলাম, যে আমার আব্বা এতটা গরিব, এতটা কষ্ট করে টাকা ইনকাম করে, বা আমার আব্বার কাছে অত বেশি টাকা পয়সা নাই, দুলাভাই আমাকে টাকা দেয় বলে আমি পড়াশোনা করতে পারি। এই জিনিসটা তখন আমার মাথায় ছিল না। হাতে কাঁচা টাকা এবং সব কিছু পরিপূর্ণভাবে পাওয়ার পরে আমি একটা নতুন লাইফ লিড করতে শুরু করি। তো স্কুলে যাতায়াত করতেছি, চলছি, ফিরতেছি। আমাদের স্কুলটা একটু ভিন্ন রকম একটা স্কুল ছিল। স্কুলের প্রসঙ্গে এতটুকু বলে রাখি যে অত্র এলাকাতে যতগুলো স্কুল ছিল তার মাঝে আমাদের স্কুলটা প্রেমনগর নামে পরিচিত ছিল। সবাই বলতো যে সবচেয়ে বেশি প্রেম প্রীতি নাকি এই স্কুলের মধ্যে হয়ে থাকে, এবং এই স্কুলের অসংখ্য ছেলেমেয়েরা প্রেম করে ভালোবেসে তারা বিয়ে করে এখন তারা সংসার করতেছে। তো প্রেমনগর স্কুল নামে আমাদের স্কুলটা পরিচিত, এই জন্য সবাই প্রেম ভালোবাসার ভিতরে মগ্ন থাকে। তো আমি আমার বেসের একটা মেয়ে, মানে আমার বলতে আমি তো পরে আবার চেঞ্জ করে আমার নিজের ক্লাসে ভর্তি হয়েছি, দুলাভাই আমাকে ভর্তি করাইছে। বাট আমি যখন প্রথমে 7-এ পড়তাম ওই সময় আমার সিনিয়র একটা মেয়ে ছিল যার নাম ছিল জুবাইদা। এই জুবাইদা মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, মানে দেখতে শুনতে অনেকটা কিউট ছিল, অনেক মায়াবী চেহারা ছিল, তা মেয়েটাকে অনেক ভালো লাগতো। আমি তখন ক্লাস 9-এ পড়ি এবং জুবাইদা তখন ক্লাস 10-এ পড়ে, সে SSC পরীক্ষার্থী। তো প্রথম দিকে যদিও সে আমার ক্লাসমেট ছিল, এরপর আমি তার জুনিয়র হয়ে যাই। তো আমার এই মেয়েটাকে অত্যন্ত ভালো লাগে। বন্ধুবান্ধব যারাই আছে সবাই মোটামুটি প্রেম প্রীতি করে, সবাই ভালোবাসে, কিন্তু সবাই তাদের ভালোবাসার গল্প আমাকে বলে, আমি আমার কথাটা বলতে পারি না। আমি তো জুবাইদাকে ভালোবাসি, বাট আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, যার জন্য একদিন আমি আমার বন্ধুদেরকে বললাম যে দেখ, জুবাইদা মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, আমি তার সাথে রিলেশন করতে চাই। তো সবাই মানে বলে ভালো কথা, তুই তাকে প্রস্তাব কর, তুই প্রস্তাব কর যে তুই তাকে ভালোবাসিস, বিয়ে করতে চাস। আমি চিন্তা করলাম যে তাকে ভালোবেসে বিয়ে করতে চাই, অ্যান্ড এই কথা বললে তো আসলে সে রাজি হবে কি না জানি না। আমি দেখতে শুনতে ভালোই ছিলাম বা সবই ঠিক আছে, কিন্তু জুবাইদা কিন্তু আমাদের ওই স্কুলের মধ্যে টপ ক্লাস সুন্দরী ছিল আর কি, স্কুলের স্টুডেন্টের ভিতরে মোটামুটি একটু সুন্দরী ছিল। পরে আমি ভাবলাম যে কী করা যায়, কীভাবে তাকে প্রস্তাব দেওয়া যায়। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, বৃষ্টির সময় আর কি। তা বৃষ্টির সময় হলে দেখা যায় কি যে প্রচুর আকাশ মেঘাচ্ছন্ন এবং চারদিকটা প্রায় অন্ধকারে ঘিরে গেছে, অন্ধকারচ্ছন্ন একটা অবস্থা। তো জুবাইদা তখন আমাদের কলপাড়ে গিয়েছিল, আমাদের স্কুলের পাশে হচ্ছে কলপাড় আছে, ওখানে পানি খাওয়ার জন্য গিয়েছিল টিফিনের পরে, লাস্ট ক্লাসটার আগে বিকেলবেলা। দেন ওই সময়টা একেবারে অন্ধকার, চারদিকে একেবারে অন্ধকার ছেয়ে গেছে, অন্ধকারচ্ছন্ন একটা অবস্থা। তো ও যখন ওইদিকে গেল, পানি খাওয়ার জন্য টিপ করলো, ওইদিকে গেল, আমি তখন পিছন থেকে গেলাম। যাওয়ার পরে আমি তো আসলে কখনো কাউকে ভালোবাসি না বা ভালোবাসার প্রস্তাব দিই নাই।
না দেওয়ার পরে আমি তখন বললাম যে জুবাইদা তোমার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াও। এ বলে সে আমাকে বলে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকে বৃষ্টি আসতেছে, আমি দাঁড়াবো কেন কল পারে, আমি চলে যাবো। এই বলে সে যখন যাচ্ছে আমি তখন পিছন থেকে তার হাতটা খপ করে ধরে ফেলি। তো হাতটা খপ করে ধরে ফেলার পরে ও তখন চিৎকার দেয়, মানে খুব জোরে চিৎকার দেয়। আমি জানি না তার মাথার মধ্যে কী আসে, কেন এত জোরে চিৎকার দেয়, এত জোরে চিৎকার দেয় যে চিৎকার দিলে পরে আমি তার মুখ চাইপা ধরি, কারণ কেউ যদি এখানে চলে আসে এই ভয়ে। আমার কিন্তু ইচ্ছা ছিল আমি তাকে গেছি ওইখানে তাকে ভালোবাসি বলবো, এইটাই। যখন যে চলে যাচ্ছে আমি তার হাতটা ধরছি, এটা আমার অন্যায় হয়েছে আমি জানি, কিন্তু আমি কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তার হাতটা ধরি নাই, ধরছি শুধুমাত্র সে যতক্ষণ দাঁড়ায় আমার কথাগুলো শোনে। এবং সে যে চিৎকার দেবে এটা আমি বুঝতে পারিনি। তার চিৎকারের শব্দে ক্লাসরুম থেকে শিক্ষক সহ সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় স্কুলের সবাই তখন চলে আসছে। আসার পরে একে তো বৃষ্টি আসবে, বৃষ্টির আগ মুহূর্ত অন্ধকারচ্ছন্ন অবস্থা। দেন ওই সময়ের ভিতরে ওই জুবাইদা তখন শিক্ষককে বলতেছে যে স্যার ও আমার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে কল পাড়ায় এসে আমাকে এইভাবে ধরছে, এবং সবাই যে দেখতেছে যে আমি ওর মুখ চেপে ধরে আছি। তো পরে বললো যে ঠিক আছে সমস্যা নয়, আগামী দিন এটার বিচার হবে, আগামী দিন সকালবেলা বিচার হবে। আমাকে বললো যে তুই তোর বাবাকে এবং তোর বাবাকে নিয়ে আসবি, এবং জুবাইদাকে একইভাবে বললো যে তুমি তোর আব্বু আম্মুকে নিয়ে এসো। তো এটার পরের দিন যখন আমি আমার বাবাকে নিলাম, এবং জুবাইদা সম্ভবত তার বাবা এবং তার এক দুঃসম্পর্কের মামা তাদেরকে নিয়ে স্কুলের মিটিং রুমে গেল। এবং মিটিং রুমে যাওয়ার পরে জুবাইদাকে প্রথমে জিজ্ঞেস করা হলো যে ঘটনা কি তুমি বলো। দেন জুবাইদা তখন বলল যে তার সাথে এটা হয়েছে এবং আমি এটা করছি। আমাকে জিজ্ঞেস করা হলো, আমি তখন খোলাখুলিভাবে একটা কথাই বললাম যে স্যার জুবাইদাকে আমার ভালো লাগতো এবং আমি তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য কলপারে গিয়েছিলাম, যেটা সত্য কথা, এটাই বলছি। এই কথাটা বের করা মাত্রই ভালো লাগতো, তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যই কলপাড়ে গেছি, এইটা বলা মাত্রই আমাদের যে হেড টিচার ছিল মুহূর্তের মধ্যে স্যার তখন দাঁড়ায় গেল। স্যার দাঁড়ায় দুইটা ব্যাট নিয়ে আমাকে গরুর মতো করে পিটাচ্ছিল। আমার বাবা যেমন করে হালের গরুগুলোকে পিটায় দুপুরবেলা যখন তারা না হাঁটে ক্লান্ত হয়ে যায়, ঠিক একইভাবে আমাকে তখন পিটাচ্ছে, অধমভাবে আমাকে পিটাচ্ছে। পিটাইতে স্যার বলতেছে যে আমাদের স্কুলটা এতটাই সুনাম ছিল, অত্র এলাকার যত ভালো ভালো মানুষ আছে তারা সবাই আমাদের স্কুলে পড়াশোনা করছে, অথচ তোদের মতো কিছু লাফাঙ্গা ছেলেমেলের কারণে আজকে আমাদের এই স্কুলটা প্রেমনগর স্কুল নামে পরিচিত হয়েছে। তোর প্রেম এত আসে কোত্থেকে, আজকে তোর প্রেম আমি ছুটাবো। এবং পিটানোর এক পর্যায়ে শিক্ষক তখন বলে বসলো যে এই রকম ঘটনা যে নেক্সট টাইম ঘটাবে তাকে সরাসরি স্কুল থেকে টিসি দেওয়া হবে। আমি আজকে এই ছেলেকে টিসি দিয়ে দেবে, এবং আমাকে সাথে সাথে রেড টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। আমার পড়াশোনা সেখানেই গণ্ডি পেরিয়ে যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন বাড়ির মধ্যে একঘোড়া হয়ে পড়ি। বাড়ির মধ্যে বসে থাকে, আব্বা তখন খুব মন খারাপ করে, দুলাভাই তো ভীষণভাবে কষ্ট পায়, কারণ দুলাভাই আমাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাতো, অথচ সেই জায়গায় আমি এরকম একটা কাজ করে বসলাম। এভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, প্রায় 2-3 মাসের মতো কেটে যায়। এরই মাঝে জুবাইদারা এসএসসি পরীক্ষা দেয়, এবং এসএসসি রেজাল্ট তাদের আউট হওয়ার আগে একদিন হঠাৎ করে জুবাইদাদের বাড়ির একটা মেয়ে, শিমলা ছিল ওর নাম, শিমলা আমাকে বলতেছে ভাইয়া জুবাইদাপু আপনাকে একটু তার সাথে দেখা করতে বলছে, বলছে আমার সাথে যাইতে। আমি তখন বললাম যে না আমি কেন যাব, পরে আজকে এত মাস পরে কেন, আমি কী কারণে, পরে বলে আপনাকে যাইতে বলছে ভাই একটু চলেন না। যখন ওই শিমলা মেয়েটা আমাকে রিকোয়েস্ট করে আমি তখন গেলাম শিমলার সাথে। যাওয়ার পরে আমাদের এলাকাতে রাজবাড়ি বলে একটা জায়গা আছে, তো আগের দিনেই শুনেছিলাম ওখানে রাজারা থাকতো, এখন তো আর নাই, বাড়িটা একেবারে শূন্য অবস্থায় পড়ে আছে, মানে ভৌতিক বাড়ির মতো। ওই রাজবাড়ির দিকে আমাকে নিয়ে গেল। আমি তখনও ভয় পাচ্ছিলাম যে আমাকে যে রাজবাড়ির দিকে নিয়ে যাচ্ছে আল্লাহই জানে, না জানি আমাকে আবার নতুন করে কোন ফাঁদে পালাই দেয়, কারণ ওদেরকে তো বিশ্বাস করা যায় না, জুবাইদাকে তো অ্যাটলিস্ট বিশ্বাস করা যায় না। তারপরেও আমি ভয়ে গেলাম রাজবাড়িতে। যাওয়ার পরে জুবাইদা একটা সাদা ড্রেস পরে আছে, ড্রেস পরা অবস্থায় এসে আমার পা চেপে ধরছে, পা চেপে ধরে খুব কান্নাকাটি করতেছে, মানে প্রচুর কাঁদতেছে। আমি তখন বললাম যে জুবাইদা কাঁদতেছো কেন, মানে তোমার কান্নাকাটি করার কি আছে, কেন কান্না করতেছো। পরে আমাকে বলে যে লাভিব তুমি আমাকে মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি মরে যাব, এবং একটা বারের জন্য আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, এমন করে বলতেছে। আমি তখন বললাম যে জুবাইদা তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কী বলতেছো, কেন আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব, এবং কেনই বা তুমি এরকম কথা বলতেছো, তোমার এইসব কথার তো আমি কোনো মর্ম বুঝতেছি না, ঘটনা কি, কারণ কি। দেন ও আমাকে তখন বলতেছে যে লাভিব দেখো আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যই ওই দিন কলপারে ডাকছিলা, কিন্তু আমি না বুঝতে পারিনি এই বিষয়টা, এবং বুঝতে না পারার কারণে এটা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এবং আমি বললাম যে আজকে এত মাস পরে তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ, অন্যায় যদি তোমার কাছে মনেই হতো তো তুমি তো তখনই আমার কাছে ক্ষমা চাইতে, আজকে এত মাস পরে এসে তুমি আমাকে সরি কেন বলছো, আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ, এটা আমাকে বলো। পরে আমাকে বলতেছে কালকে বিকালবেলা তোমার আব্বা আর আমাদের বাড়ির, মানে ওদের বাড়িতে একটা লোকে কাজ করে আর কি, দিন চুক্তির কাজ করে, ওরা কিন্তু মোটামুটি ভালো অবস্থান আছে, জুবাইদারা আমাদের চেয়েও ভালো অবস্থা।
তো বলে আমাদের বাড়িতে দিন চুক্তি কাজ করা ওই বদলা লোকটা তোমার আব্বার সাথে বসে বসে কথা বলতেছিল। আমি তখন নারিকেল গাছে উঠছিলাম নারিকেল পাড়ার জন্য। জুবাইদা আবার গাছ বাইতে পারতো, হ্যাংলা পাতলা ছিল তো, গাছ বাইতে পারতো। তো আমি নারকেল গাছে উঠছি নারকেল পাড়ার জন্য। এখন নারকেল গাছটা অত বড় ছিল না, মিডিয়াম। তো তোমার আব্বা ওই নারকেল গাছের পাশেই একটা জমিতে হাল চাষ করতেছিল গরু দিয়া। হাল চাষ করার পরে একটা পর্যায়ে তোমার আব্বা এসে নারকেল গাছের নিচে বসলো এবং আমাদের ওই বদলা লোকটাও তোমার আব্বার পাশে গেল, গিয়ে দুজনে মিলে কথা বলতেছে। বাট আমি তখন নারকেল গাছে আমি লজ্জায় নামতেছি না যে তোমার আব্বা যদি দেখে ফেলে বা গ্রামের মানুষের কাছে বলে দিই যে আমি গাছ বাই, তাই তোমার বিয়ে হবে না বা আমাকে খারাপ জানবে। এই কথার কারণে আমি তখন নারকেল গাছে বসে আছি এবং তোমার আব্বা ওই আমাদের বদলা লোকটার সাথে কথা বলতেছে, আমি শুনতেছি। তোমার আব্বা ভীষণ দুঃখ করে খুব কষ্ট করে বলতেছে যে আমার একমাত্র ছেলে ছিল, তাকে অনেক কষ্ট করে আমি এরকম পরিশ্রম করে মানে হাল চাষ করে টাকা জমিয়ে ছেলেটাকে পড়াশোনা করাইতাম, আমার মেয়ের জামাইও দিতাম, আমিও দিতাম, এত কষ্ট করে, অথচ আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। একটা মেয়ে আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিল, তার পড়াশোনা বন্ধ করে দিল। আজকে আমার ছেলেটা খেয়ে না খেয়ে এক টেনশনের মধ্যে দিন পার করতেছে। ভাই তুমি দেখো, এই বলে আমার বাবা নাকি তার হাত দুইটা মিলে ওই লোকটাকে দেখালো যে দেখো আমার হাতগুলো কী অবস্থা হয়েছে, এত কষ্ট করে টাকা ইনকাম করে যদি ছেলেটাকে মানুষ করতে পারলাম না, একটা মেয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করে দেয়, তোমার মালিকের মেয়ে, আল্লাহ যদি মেয়েটার বিচার করে। জহিদা বললো কথাগুলো শোনার পরে এবং ওই গাছ থেকে তোমার আব্বার হাতটা দেখার পরে আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছিল। আমি খুবই কষ্ট পাইছি। অ্যান্ড ওই মুহূর্তে আমি গাছে থাকা অবস্থায় তোমার আব্বার সামনে যেতে পারি নাই এবং তোমার আব্বার সেখান থেকেই উঠে তার হাল চাষ করা শেষ থেকে গরু নিয়ে চলে গেছে। এবং কালকের বিকেল থেকে রাত অবধি আজকের এই সময় পর্যন্ত আমি নিজের বিবেকের সাথে যুদ্ধ করে আর পেরিয়ে উঠতে পারতেছি না। আমি ভীষণ ক্লান্ত, আমার অনেক খারাপ লাগতেছে যে লাবিব তুমি আমাকে একটাবার তোমার বাবার কাছে নিয়ে যাও এবং আমাকে মাফ করে দাও। কী করলে আমাকে মাফ করবা তুমি সেটা বলো। আমি তখন বললাম যে এখন তো আর মাপ চাওয়ারও কিছু নাই, বা যেটা হবে সেটা হয়ে গেছে, আমাকে তো রেড টিসি দিয়ে বেরি করে দিছে, সো এখন তুমি আর ক্ষমা চেয়ে কী হবে, ক্ষমা চাওয়ার কিছুই নেই, আর তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তোমাকে মাফ করে। ও আমাকে বললে তুমি কি তোমার বাবার কাছে আমাকে একটু নিয়ে যাবা। আমি বললাম আমার বাবা তো মাঠেই কাজ করে, আমার আব্বা আজকে ওই উত্তরপাড়ায় জমিতে হাল চাষ করতেছে, বলে যে আমাকে একটু নিয়ে যাও না, চলো। আমি বললাম তুমি তো একাই যেতে পারো, আমাকে কেন। বলে না 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 তুমি সহ চলো। আমি বললাম না আমি আর বাবার সামনে যেতে পারবো না, এবং বাবার সামনে যেতে আমার খুব খারাপ লাগে, গেলে তুমি যাও। এরপরে এই মেয়েটা তখন তার ওই বান্ধবীটাকে নিয়ে, সিমলাকে নিয়ে, তখন ওই আমার আব্বা যেখানে হাল চাষ করে সেখানে গেছে। যাওয়ার পরে ওইখানে তারা কি করছে এটা আমি জানি না। দুপুরবেলা আম্মা খাবার দিল, আমি আর বাবা বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। খেতে খেতে বাবা মুচকে মুচকে হাসতেছে। তা বাবা যখন মুচকে মুচকে হাসতেছে, আমি তখন আব্বাকে বললাম যে আব্বা হাসতেছো কেন, হাসার কী হইলো। আমার আব্বা আমাকে বলে যে দেখ আজকে অমুকের মেয়ে জোবাইদা, আমি ওখানে হাল চাষ করতেছি, আমার কাছে গিয়ে আমার পা ধরে আমার ময়লা পায়ে হাত দিয়ে মেয়েটা কান্নাকাটি করতে শুরু করলো। আমি তখন বললাম কেন আব্বা। তা আমার আব্বা তখন বলতেছে দেখ মেয়েটা নাকি অনুতপ্ত, মানে সে অপরাধ করেছে, তার কাছে নিজের ভিতরে গিল্টি ফিল হচ্ছে, সে মানে কষ্ট পাচ্ছে। অ্যান্ড আমার কাছে সে কান্নাকাটি হলো, আমার কাছে খুব ভালো লাগলো যে মানুষ অপরাধ করার পরে তার অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পেরে সে অনুতপ্ত হয়, তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর হতে পারে না। এই মেয়েটা খুবই ভালো হবে এখন, এবং যে জায়গার তার বিয়ে হবে, যে ছেলে তাকে বিয়ে করবে ওই ছেলেও না জীবনে অনেক সুখে থাকবে। এই কথাটা আব্বা জাস্ট খাবার খেতে খেতে আমাকে বললো। অ্যান্ড খাবার খাওয়া শেষ হয়ে গেল, বাবা তখন উঠে চলে গেল। আমি তখন খাবার খাচ্ছি আর মুচকে মুচকে হাসতেছি, আমার আব্বা কথাটা কী বললো। আলহামদুলিল্লাহ খাবার শেষ করে উঠলাম। উঠার পরে আমি তখন ওই সিমলা মেয়েটারে আরবার পাইলাম, পাওয়ার পরে বললাম যে সিমলা আমি একটু জোবাইদার সাথে কথা বললো, আমাকে কথা বলাই দিও। ও আমাকে একইভাবে আবারও জোবাইদার সাথে মিট করাই দিল। আমি তখন জোবাইদাকে বললাম যে জোবাইদা জানো আমার আব্বা খাবার খেতে খেতে কী বললো। তা ও বলে কী বললো। আমি বললাম যে বাবা বললো যে তোমাকে যে বিয়ে করবে সে নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে এবং সে অনেক লাকি, অনেক ভালো একটা মানুষ হবে। দেন জোবাইদা আমাকে বলতেছে তাহলে তুমি তো চাইলে সেই সুখী মানুষটা হতেই পারো, তোমার কাছে তো অপশন আছে। আমি বললাম কীভাবে। আমাকে বলে বাড়ি, এইটা বুঝো না। আমি বললাম না আমি তো বুঝি না। ও আমাকে বলে তুমি তো আমাকে ভালোই বাসো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করে ফেলো, আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ তো তুমিই হবা, তোমার আব্বার মতে, তোমার আব্বার চিন্তাভাবনা দ্বারায়। আমি তখন বললাম আমি আর জোবাইদার মতো একটা মেয়েরই বিয়ে করতে পারবো যে কিনা আমার থেকে 1 বছরের সিনিয়র এবং সে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে, আশা করি ভালো রেজাল্ট করবে এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ডও এত ভালো, এরকম একটা মেয়েকে আমার কাছে বিয়ে বসবে। ও তখন হাসতে হাসতে বলে যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, আমি যদি রাজি থাকি তা আমার বাপে আর অন্যরা কি করবে, তুমি আমাকে পটাই ফেলছো, আমাকে যদি তুমি ভালোবেসে সুখ দিতে পারো তো সেখানে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি তখন ওর চোখের দিকে তাকিয়ে বললাম যে জোবাইদা তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো। ও তখন আমার দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার অনেক ভালো লাগে, এবং জানি না কেন আমি সেদিন এরকম একটা কাজ করেছিলাম এবং সেদিনকার পর থেকে
আমি কেন জানি বুকের ভিতরে একটা কষ্ট ফিল করে যাচ্ছি। আসলেই লাবিব, আমি তোমাকে ভালোবাসি। জুবাইদার মুখে ওই ভালোবাসি কথাটা শোনার পরে আমার ভিতরের সমস্ত কষ্টগুলো নিমেষেই উড়ন্ত মেঘের মতো ভেসে চলে গেল। আমার মনটা শরতের আকাশের মতো ঝলমলে আর পরিষ্কার হয়ে গেল। যে জুবাইদা আমাকে ভালোবাসে, এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না। ওর মতো এত সুন্দর মিষ্টি মেয়ে যাকে ভালোবাসে অনেক ছেলেরা, সেখান থেকে জুবাইদা আমাকে ভালোবাসে, আমি আসলে জিনিসটা মিলাইতে পারতেছিলাম না। ঠিক এরপর থেকে জুবাইদার সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্পর্কের মাত্রাটা এতটাই গভীর হয় যে আমি জুবাইদাকে ছাড়া কোনো কিছুই বুঝি না, এবং জুবাইদা আমাকে অসম্ভব ভালোবাসে। হাঁটি হাঁটি পাপা করে সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে জুবাইদার এসএসসি রেজাল্ট আউট হয় এবং জুবাইদা এ গ্রেড পেয়ে এসএসসি পাস করে। এসএসসি পাস করার পরেও তখন কলেজে ভর্তি হয়। আমি সেই সময় পর্যন্ত বেকার, রাস্তাঘাটে ঘোরাফেরা করি এবং আমার আব্বার সাথে মাঠে ঘাটে হাল চাষ করি। কিন্তু আমি হাল চাষ করি হাল্লের ছেলে বইলে, কিন্তু জুবাইদা আমাকে অসম্মান করে না। জুবাইদা আমাকে অসম্ভব ভালোবাসে, অনেক ভালোবাসে। এতটাই ভালো জুবাইদা আমাকে বাসে যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তার দিন রাত সব কিছু মিলে সে আমার সাথে মিশে থাকে। 24টা ঘন্টা আমাকে বিরলভাবে ভালোবাসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে জুবাইদা অনেকটাই বড় হয়ে যায় এবং আমাদের ওই মাঠে ঘাটে প্রেম প্রীতি লাইলি মজনুরের কাহিনীগুলো এক কান দুই কান হইতে হইতে জুবাইদার বাবার কানে চলে যায়। এবং জুবাইদার বাবার কানে চলে যাওয়ার পরে একদিন জুবাইদার বাবা এসে আমার বাবাকে অনেক ধমকায়, মানে অনেক কিছু বলে যে তোর ছেলে এরকম এরকম ঘটনা, আমার মেয়েকে ভালোবাসতে চায়, এটা খুবভাবে খারাপভাবে আমার আব্বাকে বকাবাধ্য করে। আব্বা বাড়িতে এসে আমার সাথে খারাপ ব্যবহার করে, যেটা কী হইলো, এভাবে জুবাইদার বাবা আমার সাথে খারাপ ব্যবহার করলো। তুই নাকি জুবাইদারে পছন্দ করিস, তোমার জুবাইদার প্রেম আছে, কেন জুবাইদা তো তোর বড়, এবং তারা কি তাদের মেয়েকে আমাদের কাছে বিয়ে দেবে নাকি, এটা বলে বাবা তখন খুব মন খারাপ করলো। মন খারাপ করার পরে রাতের বেলায় আমি তখন বাজারের দিয়ে গেছি। বাজার থেকে ফেরার পথে সন্ধ্যার সময় জুবাইদার সাথে আমার দেখা। তা আমি তখন জুবাইদারে বললাম যে জুবাইদা দেখো এই ঘটনা, তোমার আব্বা এটা আমার আব্বাকে বলছে, আমার আব্বা খুব রাগ করছে। ও আমাকে বলে তুমি আমার আব্বাকে ডিরেক্টলি বলো না যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি তখন বললাম কি বললা, তোমার আমার প্রেম ভালোবাসা আছে এটা জেনেই তোমার আব্বা এরকম রিয়েক্ট করলো আমার আব্বার সাথে, আর আমি যদি বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এটা তো তোমার আব্বা কখনোই মানবে না, এটা তো সম্ভব না। জুবাইদা আমাকে বলে মানবে না কেন, অবশ্যই মানবে, 100% মানবে। তুমি শুধু আমার আব্বাকে প্রেমের প্রস্তাবটা, আমার আব্বাকে বলো যে তুমি আমার সাথে প্রেম করো, আমাকে বিয়ে করতে চাও, বাকি সব আমি সামলাই নিব। আমি বললাম মানি। আমাকে বললাম আমি যা বলছি তাই করো। তো এর পরের দিন আমি সকালবেলা জুবাইদাদের বাড়ির পাশে একটা জমিতে হাল চাষ দিয়েছিলাম। জুবাইদার বাবা তখন কিছু লোক নিয়ে মাঠে গেল কাজ করার জন্য। তো উনি কাজ করে তখন আসতেছে, আমি হাল দিতেছি, তিনি আমাকে বলে হালদের বেটা কী অবস্থা রে, এমন করে আমার সাথে কথা বলে। তা আমি বললাম যে কাকা আপনার সাথে আমার একটু কথা আছে। বলে কী কথা? আমি তখন গরুগুলার সাইডে দাঁড়ো করলাম, সাইডে দাঁড়ো করে আমি বললাম যে কাকা আপনি আমার আব্বারে এরকম ছোট করে কথা বললেন, আপনি আমার আব্বারে অপমান করলেন। উনি আমারে বলে তো অপমান করবো না, যে ভ্রমণ হয়ে চাঁদে হাত দিতে চায় তাকে কি সম্মান করা যায় নাকি? আমি তখন বললাম আমার আব্বা তো আর আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় নাই বা আপনার মেয়েকে ভালোবাসে নাই, ভালো তো আমি বাসছি। উনি আমাকে বলে বেয়াদব, তুই এটা আমার সামনে দাঁড়িয়ে কী বলতেছিস? আমি বললাম জি, আপনি যদি এটাকে বেয়াদবি ভাবে নেন তো বেয়াদবি, আর যদি ভালোভাবে নেন তো ভালোভাবেই নিতে পারেন। আমি জুবাইদাকে পছন্দ করি, জুবাইদার সাথে আমার প্রেম ভালোবাসা আছে, এটা গ্রামের আনাচে কোনাচে প্রায় প্রত্যেকটা মানুষে জানে, ইভেন আপনিও জানেন। তা আমি জুবাইদাকে বিয়ে করতে চাই। উনি আমাকে বলে তুই কীভাবে চিন্তা করলি যে তোর মতো একটা চাষা পোষার কাছে আমি আমার মেয়েরে বিয়ে দিব? আমি তখন বললাম বিয়ে দিবেন কি দিবেন না এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার মেয়ে আমাকে ভালোবাসে এবং আমি তাকে ভালোবাসি। উনি আমাকে বলে এই মেয়েকে দরকার আমি কাইটা গাঙ্গে বাসায় দিব, তারপরেও তো আমি তোর মতো হাল্লার ছেলের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিব না। এটা বলে তখন রেগে মেগে ওখান থেকে চলে গেল এবং আমি আর জুবাইদা বাড়ির আশেপাশে যেতে পারি না। শিমলার সাথে কথা বলি, শিমলা ডিরেক্টলি আমাকে বলে যে জুবাইদা আপুর সাথে কথা বলা যাবে না, জুবাইদা আপু ঘর থেকে বের হয় না, জুবাইদা আপু ঘরের মধ্যে আটকা আছে। প্রায় 15টা দিন কেটে গেল, আমি জুবাইদার সাথে 1 মিনিটের জন্য দেখা করতে পারলাম না এবং তার সাথে আমার কোনো কথাও হলো না। ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, এত পরিমাণের কষ্ট হচ্ছিল যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এভাবে 15-16 দিন পরে একদিন হঠাৎ করে শিমলা এসে আমাকে ডাইকা নেয় যে জুবাইদা আপু আসছে আপনার সাথে কথা বলার জন্য নারিকেল বাগানে। আমাদের এখানে একটা জায়গা আছে নারিকেল বাগান, ওইখানে অনেক নারিকেল গাছ আছে মাঠের পাশে। তা বলে নারিকেল বাগানে জুবাইদা আপু আপনাকে ডাকছে। পরে আমি নারিকেল বাগানে গেলে পরে জুবাইদার সাথে দেখা। আমি তখন বললাম যে কী হয়েছে, তুমি হঠাৎ করে এরকম ঘরবন্দি হয়ে গেল? ও আমাকে বলে তোমার কি মনে হয় ভেঙুলের বাসায় ঢিল মারার পরে আমি এখন আর রাস্তায় ঘুরতে পারবো? আমাকে ভেঙুল কামড়াবে না? আমি বললাম তো তোমার ভেঙুলের বাসায় ঢিলটা মারলো কে? ও বলে তুমি মারলা, তুমি তো আমার বাবার কাছ থেকে বলে দিলা সব কিছু। আমি বললাম তুমিই তো আমাকে বললা বলার জন্য। ও বলে হ্যাঁ বলেছি, ভালো কথা, এখন আমার কথা শোনো। আমার হাতে খুব বেশি সময় নাই, আমি খুব অল্প সময় নিয়ে আসছি। আমার বাবা আমাকে ঘরে আটকায় রাখছে, আমাকে মারছে, টর্চার করছে এবং বিয়ে দেওয়ার পর্যন্ত চেষ্টা করছে।
এই সব কিছু আমি তোমাকে বলি নাই, তোমাকে বলা হয় নাই। এই মোবাইল ফোনটা তুমি নিয়ে যাও, এই ফোনটা তোমার কাছে রাখো, আমি এই নাম্বারে তোমাকে কল দিব, কী হয় না হয় তুমি আমাকে জানাবা। আর আমার বাবাকে আমি অলরেডি বলে দিছি, আমার বাবা তোমার সাথে দেখা করবে, দেখা করে আমার আব্বা যা বলবে তুমি আমার আব্বার সব কথা রাখবা। তো এই প্রথম জুবাইদা আমার হাতে একটা মোবাইল ফোন দিয়ে দেয় নারিকেল বাগানে, এবং সিম কার্ড সহ ঢুকানো থাকে। আমাকে বলে এখন তুমি যাও। তা আমি ওখান থেকে চলে আসি। রাতের বেলা জুবাইদা আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে বলে যে লাবিব, আব্বুর সাথে কি তোমার দেখা হয়েছিল? আমি বললাম না, দেখা হয় নাই। তা আমাকে বলে আমার আব্বু যদি তোমার সাথে দেখা করে এবং আমার আব্বু যা বলে, আমার আব্বুর সব কথা তুমি শুনবা, আব্বু যেটা যেটা বলা তুমি সেটাই করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কথা বলুক না, দেখি না কী বলে। তার পরের দিন বিকেলবেলা আমি যখন বাজারের দিকে গেলাম, বাজারের দিকে যাওয়ার পরে তখন আমার ওই জুবাইদার বাবার সাথে দেখা হয়। দেখা হলে পরে তিনি চায়ের দোকানে বসেছিল, আমাকে বলে লাবিব তোর সাথে আমার কথা আছে, বাজারে বাইরে গিয়ে একটু দাঁড়া। তো আমি বাজারে বাইরে গিয়ে দাঁড়াই। আসরের পরে উনি আসরের নামাজ মসজিদে পড়ে পইরা দেন ওইখানে আসে। আইসা আমাকে বলে যে তুই আমার মেয়ের মাথাটা খারাপ করে দিলি, তুই কি আমার মেয়েরে তাবিজ করছিস? এমনি বলে। আমি তখন বললাম যে না কাকা, তাবিজ করবো কেন, ওরে ভালোবাসি, আমি তাবিজ কেন করব। পরে আমারে বলে আমার মেয়ে তো তোরে ছাড়া কাউরে বিয়ে করবে না, সে আমাকে স্ট্রেট জানিয়ে দিয়েছে প্রয়োজনে সে বিষ খাবে, আত্মহত্যা করবে, কিন্তু তোকে ছাড়া অন্য কাউকে আমার মেয়ে বিয়ে করবে না। আমি বললাম তো আমি কি করতে পারি এখন? পরে আমাকে বলে কিন্তু আমি তো কোনো মানে রাখালের কাছে আমার মেয়েরে বিয়ে দেবো না, কোনো হাল্লের কাছে আমার মেয়েরে আমি বিয়ে দেবো না। তো আমি আমার মেয়েকে প্রয়োজনে বুড়ো করে ফেলবো, তারপরও যে মেয়ে যদি অন্য কোথাও বিয়ে না বসবে না, কিন্তু আমি তোর কাছে বিয়ে দেবো না। আমি তখন বললাম যে কাকা এতটা অহংকার কেন দেখাচ্ছেন? উনি আমাকে বলো অহংকারের কিছু না, আমাকে এই সমাজ নিয়ে বাঁচতে হবে এবং সমাজের চোখে আমি ভালো একজন মানুষ, বিত্তশালী একজন মানুষ, আমি জেনে শুনে বুঝে একটা হাল্লের কাছে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমি কি করলে আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন একটু বলেন তো শুনি। তিনি আমাকে বলে অন্তত তুই অন্য কিছু করতে না পারিস, তুই যদি বিদেশ যাস আমি তাইলেও তোর কাছে আমার মেয়ের বিয়ে দিব, এবং প্রয়োজন আমি এটা বলবো যে একটা বিদেশের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। অন্তত এইটা হইলে আমি লোকের কাছে বলতে পারবো তুই যদি বিদেশ যেতে পারিস যা, আমি আমার মেয়ের তোর কাছে বিয়ে দিব, আমি এটা কথা দিলাম আল্লাহরে সাক্ষী রেখা। ওনার এই কথাটা শোনার পরে আমি তখন আসতেছি রাস্তার মধ্যে, এরই মাঝে আমাকে জুবাইদা কল দিল। আমি রিসিভ করলাম। জুবাইদা আমাকে বলে কী হয়েছে, বাবার সাথে কথা হয়েছিল? আমি বললাম হ্যাঁ কথা তো হয়েছে, কিন্তু উনি তো আমাকে এটা বললো। জুবাইদা আমাকে বলে তুমি যেমনি পারো বিদেশে যাওয়ার ব্যবস্থা করো, কারণ তুমি যদি বিদেশে যাও দেন তুমি আমাকে পাবা, নাহলে তুমি আমাকে পাবা না। আমার আব্বা আমাকে মেরে ফেলবে, কিন্তু তোমার কাছে বিয়ে দিবে না তুমি বিদেশে না গেলে। বাবা এটা মাকেও বলে দিছে। তাহলে আমি বাড়িতে গেলাম, রাতের বেলায় খাবার খাচ্ছি। বাবা তখন আর অতটা হাল চাষ করেনি, একটু অসুস্থ হয়ে গেছে। তাই খাবার খাইতে খেতে আব্বাকে তখন বলতেছি, আমার আম্মাও কিন্তু তখন আছে, আমি আব্বারে বলতেছি আব্বা এভাবে আর কতদিন এভাবে হাল চাষ করি, এখন আর হাল চাষের যোগ্য নয়, বড় বড় ট্রাক্টর বেরোইছে, মানুষ ট্রাক দিয়ে জমি চাষ করে, এখন তো আর কেউ গরু দিয়ে হাল চাষ করে না। তা কিছুদিন পর এরকম হবে যে আর গরুর কোনো কাজই থাকবে না। তা এখন বিদেশ যাচ্ছে, আমার মতো একটা টাগরা জোয়ান একটা ছেলে বিদেশে গেলে আমি কত টাকা ইনকাম করতে পারি, পরিবারকে কতটা ডেভেলপ করতে পারি। তা এখনও তুমি আমাকে দিয়ে হাল চাষ করাচ্ছ, মাঠে ঘাটে কাজ করাচ্ছ, আমাকে তুমি বিদেশে পাঠাই দাও না কেন? আমার আব্বা আলুর ভর্তা ডাল দিয়ে চবর চবর করে ভাত খাচ্ছে, আর আমার মুখের দিকে তাকিয়ে ফেলিয়ে হেসে হেসে বলে তুই এটা কী কথা বললি রে বাবা, আমি তোর বিদেশে কেমনে পাঠাবো? বিদেশ কি আর মুখের কথা, বিদেশ যেতে লক্ষ লক্ষ টাকা লাগে, এত টাকা আমি কই পাবো? আমি তখন আব্বারে বললাম যে আব্বা হালের গরুগুলো বিক্রি করে দাও, ওইগুলো বিক্রি করে আমায় তুমি বিদেশে পাঠাও। এই কথাটা বলা মাত্রে আব্বা তখন খাবারের প্লেটটা হাত থেকে ছেড়ে দিল, এবং খাবারের প্লেটটা নিচে পড়ে ডাল আলুর ভর্তা সব কিছু মাটিতে চিটকে পড়ল। আমার আব্বা বলে দেখ যা বলছিস কিন্তু জীবনে কখনো আর এই কথা মুখ দিয়ে বের করবি না যে আমি আমার হালের গরু বিক্রি করব। এই হালের গরু আমি জীবন থাকতে কখনোই বিক্রি করব না, আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি হালের গরু বিক্রি করব না। এরা আমার গরু না, এরা আমার সন্তান, এরা আমার দুইটা ছেলে, এই দুইটা ছেলের ইনকাম দিয়ে আমি ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আমি তখন অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনোভাবেই বাবাকে রাজি করাতে পারলাম না। এরপরে কি করব, সাথে সাথে 2টা দিন কেটে গেল। এদিক দিয়ে আমাকে জুবাইদা বারবার কল দিয়ে জিজ্ঞেস করে কি করলা, কোনো কিছু কি হলো? আমি তখন পর্যন্ত জুবাইদাকে আমি কোনো সঠিক নিউজ দিতে পারলাম না যে এটা হয়েছে বা ওইটা হয়েছে, কোনো কিছু করতে পারছে, আসলে আমি কিছুই করতে পারতেছি না। আমার মনটাও খুব ভেঙে গেল, বাবাকে রাজি করাতে পারলাম না। এবার এরকম করে শেষ পর্যন্ত ছোটো বোনের বাড়িতে গেলাম। ছোটো বোন একই কথা বলে যে না আমি আসলে বাবার বিপক্ষে কোনো কথা বলতে পারবো না। শেষ পর্যন্ত আমি আমার বড় দুলাভাইয়ের কাছে গেলাম, কারণ আমার পরিবারে আমার বাবা শুধুমাত্র বড় দুলাভাইকে একটু মানে, এছাড়া অন্য কাউকে মানে না। তা বড় দুলাভাইয়ের কাছে গেলাম, বড় দুলাভাইকে গিয়ে বললাম যে দুলাভাই এই ঘটনা, এখন সবাই তো টাকা বেশি ইনকাম করতেছে, গ্রামের সবাই মোটামুটি ভালো অবস্থানে আছে, আমি হাল চাষ করি, আমি হাল্লা, আমার সাথে কেউ কথাও বলে না, আমাদের গ্রামের কোনো মানুষ আমার সাথে ঠিকমতো কথাও বলে না,
তা দুলাভাই আপনি তো আব্বুর সাথে ভালো সম্পর্ক আছে, আপনি একটু আব্বুকে বুঝিয়ে বলেন না, আব্বু মানে গাভীগুলো বিক্রি করলে মোটামুটি কিছু টাকা আসবে, আবালগুলো বিক্রি করলে সেই টাকাগুলো যদি আমাকে দেয় আমি বিদেশে চলে যেতে পারি। তা দুলাভাই আমাকে বলে যে না, এরকমভাবে তোর আব্বা টাকা দিবে না, এরকমভাবে তোর আব্বা টাকা দেবে না, তোর আব্বা হালের গরু বিক্রি করবে না। আমি বললাম যে দুলাভাই যেমনি পারেন আপনি আব্বাকে বোঝান। এবার একটু বরফও সফট হলো। বরফও তখন বলে যে হ্যাঁ, লাবিব তো ঠিকই কথা বলছে, এখন সবাই বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, ও কেন এই বর্ষে হাল চাষ করবে, আমি কালকে যাবো না তোর দুলাভাইরে নিয়ে গিয়ে আব্বারে বলবো তুই যা। পরে আমি রাতে চলে আসলাম। সকালবেলা বরফে এবং বরফের জামাই আসছে, দুলাভাই আসছে, এসে আব্বুর সাথে ঝগড়া। আমার বরফে একই কথা বলতেছে, হয় বাড়িঘর সব বিক্রি করে দেন, নাহলে গরু বিক্রি করেন, আপনি এই বয়সে বুড়ো হয়ে গেছেন, হাল চাষ করতে করতে আপনি গরু বিক্রি করেন, গরু লাগবে না, এরকম করে। তখন আমার বড় বোন প্রেশার দেয়, প্রেশার দেওয়ার পরে আমার আব্বা তখন গরু বিক্রি করার জন্য রাজি হয়। কিন্তু রে ভাই, 2টা গরু বিক্রি করার পরেও আমার আব্বার টাকা হয় না, মানে আমারও বিদেশের টাকা হয় না। বিদেশের টাকা আরও প্রায় সেই সময় প্রায় 2 লাখ টাকার উপরে তখন ঋণ ছিল, প্রায় 2-2.5 লাখ টাকার মতো এখনও লাগবে গরু বিক্রি করার পরেও। হালে 2টা গরু, কারণ আমাদের গরুগুলো অনেক বয়স হয়ে গেছে, তো একেবারে শুকনা, মানে শরীরে কিছুই নেই, হাড্ডি ছাড়া কিছুই নেই। এজন্য গরুগুলো যেখানে বিক্রি করছে সেখানে ভালো টাকা আমরা পাই নাই। পরে লাস্ট পর্যন্ত আমার আব্বা তখন করবে কি, দুলাভাইরাও তো আসলে ওই সময় কেউ ভালো অবস্থা নেই, আমার বড় বোন জামাইও কিন্তু তখন তার মানে চাকরি বাকরি নাই, সেও বেকার, তার সন্তানাদি আছে, তাদেরকে পড়াশোনা করায়। আমার মানে ছোটো যে বোন আছে এটার অবস্থা একই রকম। তা সবাই হয়তো মানসিকভাবে সাপোর্ট দিতে পারে, বুঝাইতে পারে আমার আব্বাকে, কিন্তু টাকার সাপোর্টটা তো কেউ দিবে না, মানে টাকাটা কেউই দেয় না। এক পর্যায়ে আমার বাবা তখন বললো, তখন ঠিক আছে আমি সমিতি থেকে টাকা উঠাবো। ওরা আমাদের একটা গ্রামীণ এলাকায় একটা সমিতি ছিল, সেই সমিতি থেকে আমার আব্বা তখন টাকা উঠায়, এবং সমিতি থেকে টাকা ওঠানোর পরে আমার আব্বা তখন আমাকে সৌদি আরবে পাঠানোর সমস্ত রকমের কাগজপত্র সব ঠিক করে, এবং আমাদেরই এক এলাকার দালালের মাধ্যমে ঢাকা থেকে একটা ট্রাভেল এজেন্সি থেকে ভিসা নেয়, ভিসা নিয়ে সেই বিষয়ে আমি তখন সৌদি আরবে চলে যাই। এবং সৌদি আরবে যাওয়ার আগেও আমি লাবিব জুবাইদাকে অনেক ভালোবেসে বলে যাই, জুবাইদার বাবাকে বলে যাই যে আমি যাচ্ছি, আমি চলে আসব। এবং জুবাইদার বাবা বলে তুই যদি আজকে গিয়া কালকেও চলে আসিস তাও আমি আমার মেয়েকে তোর কাছে বিয়ে দেবো, তুই যদি আজকে গিয়া 5 বছর পরেও আসিস তাও আমি আমার মেয়েকে তোর কাছে বিয়ে দেবো, আমি আমার মেয়েকে তোর জন্য রেখে দেবো, তুই চিন্তা করিস না, তুই যা, তুই টাকা পয়সা ইনকাম কর, তুই জুবাইদারে নিয়ে ভাবিস না। এই বলে তখন আমি জুবাইদার কাছ থেকে বিদায় নিয়ে মরুর দেশ সৌদি আরবে তখন আমি রওনা দিই। একটা সময় আমি সৌদি আরবে চলে আসি, এবং আমি আসার পরে যেটা জানতে পারি যে আমি একটা বহু ধরনের বড় একটা ট্র্যাপে পড়ে গেছি। ট্র্যাপে বলতে আমাকে একটা বাজে ভিসাতে আনা হয়। আমার ভিসা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাকে যেখানে কাজ দেওয়া হয়, আমি যে জায়গায় আসি এটা একটা সাপ্লাই ভিসা, মানে সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে আমি আমার কাজের ওরকম কোনো সুবিধা পাচ্ছি না। আমাকে কখনো এখানে কাজ করায়, কখনো ওইখানে কাজ করায়, কোনোভাবে আমাকে কোনো রকমের মানে বেতন দেয় না। এভাবে 4 মাস কেটে গেল। 4 মাসে আমাকে কখনো এই জায়গায়, কখনো ওই জায়গায়, আমাকে জাস্ট কোম্পানি পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কাজ করতেছি, আমাদের বেতন দিচ্ছে, কিন্তু ওই কোম্পানি আমাদেরকে বেতন না দিয়ে কোম্পানি আমাদের বেতন নিয়ে চলে যাচ্ছে। 5 মাস পরে হয়তো 1 মাসের বেতন দেয়, কিন্তু ওই 1 মাসের বেতন দিয়া যে 5 মাস চলছে নিজের হাত খরচের টাকায় মানে মোবাইল বিলিয়ে চলে যায়। তা বাড়িতে গিয়ে, বিদেশে গিয়ে তখনও কান্না করতেছি। আমি ওই সময় পর্যন্ত লাবিবার মোবাইল ফোনটাই চালাইতাম, জুবাইদার মোবাইল ফোনটাই চালাইতাম, যেটা যেমন জুবাইদা দিছিল। ওই ফোনটাও বিদেশে যাওয়ার পরে চালাইতাম, একটা ফোন কেনার সামর্থ্য আমার ছিল না। একটা পর্যায়ে তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, এবং আমি বিদেশে যাওয়ার প্রায় 7 মাসের মাথায়, মানে মরার উপরে খাড়া বলতে একটা বিষয় আছে, 7 মাসের মাথায় আমি শুনতে পাই যে জুবাইদার বিয়ে হয়ে গেছে। জুবাইদার বাবা 7 মাসের মাথায় গোপনে অন্য কোনো এক মানে জায়গায় জুবাইদাকে বিয়ে দিয়ে দিয়েছে। এবং এটা শোনার পরে, এটা সত্যতা জানার পরে আমি তখন এতটাই অসুস্থ হয়ে পড়ি। আগে তো টুকিটাকি কাজ করতে পারতাম, এখন আর টুকিটাকি কাজও করতে পারি না, খুবই অসুস্থ হয়ে পড়ি। আমি খাওয়া দাওয়া করতে পারি না, মানে খুবই খারাপ অবস্থায় হয়ে যায়, খুবই খারাপ অবস্থা। এরকম করে সময়টা কাটতে কাটতে জুবাইদার বিয়ে হয়ে যাওয়ার ঠিক 1.5 মাস পরে, 45 দিন পরে আমার আম্মা ইন্তেকাল করে, আমার আম্মা মারা যায়। একে জুবাইদাকে হারাইছি, দ্বিতীয়ত মা মারা গেল, এবং আমি সৌদি আরবে যে কাজে আসছি আমি কোনো কাজ পাচ্ছি না। একরকম একটা প্রতারক বিষয়ে আমি সৌদি আরবে আসছি। আর এরই মাঝে আমার আব্বা আমাকে ফোন দিয়া বারবার কান্নাকাটি করে যে গরু বেচা টাকা দিয়েও আমাকে বিদেশে পাঠাইছে, ওইটা না হয় ঠিক আছে, কিন্তু সমিতি থেকে তো টাকা নিয়েছে, এবং প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে সমিতির ওই টাকা দিতে হয়, যেটা হচ্ছে আপনার মানে সমিতির টাকা, ওইটা দেওয়া লাগে। তাই সমিতির টাকার জন্য লোকেরা আসে। তা মানে কিস্তি যেটাকে বলার কি, কিস্তি দেওয়া লাগে। আমার আব্বা তখন কিস্তি দিতে পারে না, মানুষের কাজ করে এটা ওইটা এত কিছু করে তার কিস্তি দেওয়া সম্ভব হয় না। আমার আব্বা ফোন দিয়ে আমাকে গালাগালি করে যে তোরা আমি কেন বিদেশে পাঠাইলাম, তুই বিদেশে গিয়ে কী করিস।
তো একটা বিদেশ থাকার পরে মানে আমি তখন আর এই প্রেশারটা নিতে পারতেছিলাম না, কোনোভাবেই নিতে পারতেছিলাম না। তখন আমি ঘরের মধ্যে এক গোড়া হয়ে ওই কোম্পানি যেখানে কাজে বাড়াচ্ছে ওখানে কাজে যাচ্ছি, যেখান থেকে যেখানে নিয়ে যাচ্ছে ওইখানেই করতেছি, মানে যখন যেটা বলতেছে সেটাই করতেছি, এরকম করেই কাজ করতেছি। মানে নিজের ভালো কোনো কাজ বা ভালো কোনো কিছুই আমার কাছে নাই, আমি কিছুই পাচ্ছি না। এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি কিন্তু প্রায় এখানে 1.5 বছর মতো হয়ে গেছে, কিন্তু আমার বিদেশ 1 বছরও বেশি সময় কিন্তু হয়ে গেছে। অ্যান্ড একটা পর্যায়ে একদিন শুক্রবারে সকালবেলা আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলতেছে যে লাবিব, তুই আর আমার টাকা দেওয়া লাগবে না, আমি আর কিস্তির টাকার জন্য তোর কাছে আমি আর টাকা চাইবো না। এর আগে প্রায় 1 মাসের মতো আব্বার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, কোনো যোগাযোগ। আমি বললাম আব্বা কী বলো, তুমি কিস্তির টাকা লাগবে না, তুমি কিস্তি দিলে কোত্থেকে, টাকা পাইছো কই? আমার আব্বা বলে যেমনি পাইছি তোর টাকা আর আমার লাগবে না। তো কী করছো তুমি? কেউ বলে না। এবার আস্তে আস্তে গ্রামের লোকের মারফতে জানতে পারি যে আমার আব্বা নাকি আব্বার একটা কিডনি বিক্রি করে ফেলে। আমাদের ময়মনসিংহ শহরে গিয়ে সদর হসপিটালে গিয়ে ওইখানে আব্বা কোন একটা কিডনি ট্রান্সফার করে অন্য কোনো একটা লোককে দিয়ে দেয় বিদেশি, এবং সেই লোকের কাছ থেকে টাকা নিয়ে আমার আব্বার আমাদের যে ঋণগুলো ছিল, মানে আমাদের এই ঋণগুলো এবং আমি বিদেশে আসার পরে যে বাকি যে ঋণগুলো হয়েছে সমস্ত ঋণ আমার আব্বা পরিশোধ করে ফেলে। মানে এইটা শোনার পরে আমি মানে আর স্থির থাকতে পারলাম না যে এটা কেন, মানে আমার মতো সন্তান তো বেঁচে থাকার কোনো রাইটস নেই, আমি বেঁচে থাকবো কেন? যেখানে আমার বাবা বৃদ্ধ বয়সে নিজের কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করে, আমার মতো ছেলে তো আমার মতো লোকের তো বেঁচে থাকার অধিকার নেই। সেরাতে ভাবলাম ফাঁসি দিব, এবং ফাঁসি দেওয়ার জন্য আমি তখন দড়ি টড়ি সব রেডি করে ফেলে যে আমি ফাঁসি দিব। তা সবাই ঘুমিয়ে আছে, আমি তখন এই রশিটা নিয়ে বারান্দায় চলে গেছি, মানে আমাদের পিছনের বারান্দায়। তা পিছনে বারান্দায় আমি গিয়া তখন রশিটা বাঁধলাম, উপরে বাঁধলাম, বাইদা ফাঁসি দেওয়ার জন্য সমস্ত রকমের প্রস্তুতি রেডি করলাম। কস্টিপ নিয়ে গেলাম, কস্টিপ দিয়ে হাত পেঁচাবো, এবং হাত পেঁচানোর পরে তখন আমি গলায় ঝুলে যাব, মানে রশিতে আমি তখন ঝুলে যাব। দেন ওই মুহূর্তে হঠাৎ করে আমার কাছে মনে হলো আমি মরে গেলে সেটাই তো শেষ, আর তো কোনো কিছু রইল না। আমার আব্বাকে দেখাশোনা করার মতো তো কেউ নাই, এবং আমি মরে গেলেই তো পুরো জীবনটা শেষ। একটা পুঁটি মাছ যদিও মরে, সে 4টা কুয়ারে মানে 4-5টা ঘুরে তারপরে 4টা চক্কর দিয়ে সে মারা যায়, অথচ আমার মতো একটা ছেলে পারিবারিক একটা অভাবে পড়ে এভাবে মরে যাব না। সিরাতে আমি তখন কী করলাম, ওই ক্যাম্প থেকে পালাইলাম। যে ক্যাম্পে আমি থাকতাম 5 মাস থাকলে 1 মাসের বেতন দিত, ওই ক্যাম্প থেকে আমি তখন পালিয়ে গেলাম। পালিয়ে যাওয়ার পরের দিন আমি তখন রাস্তায় ঘুরতেছি, বিছানায় কোনো কিছু নেই, কেউ তো কাজও দেয় না, কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলে না। একটা পার্কে বসে বিকালবেলা খিদায় কান্না করতেছি, মানে প্রচণ্ড রকমের কান্না করতেছি। তো বিদেশি সৌদি আরবের পার্কগুলোতে সৌদিয়ান বাচ্চারা ফুটবল খেলে বিকালবেলা। তা ফুটবল খেলতে খেলতে একটা ছেলের আমার দিকে নজর পড়ে। ছেলেটার বয়সও খুব বেশি না, হয়তো 10-11 বছর হবে। আর পাঞ্জাবি পরা অবস্থা ফুটবল খেলতে খেলতে আমার দিকে নজর পড়ে। আমি এখানে বসে বসে কাঁদতেছি, চোখের পানি মুছতেছি। তা আমার ওরা খেলা শেষ, মাগরিবের একটু আগেও আমার কাছে আসছে, এসে বলতেছে আহমেদ এই মুশকিল, আমাকে এরকম করে জিজ্ঞেস করেছে তোর সমস্যা কী। তাই আমি তখন মানে কিছু বলি না ওর কাছে। আর আমি অত ভালো মানে ইংলিশ পারতাম, মানে পারতাম না, আরবি পারতাম না। আমি তো হিন্দি লোকের আন্ডারে কাজ করতাম, আমি হিন্দি অতটুকু ভালো জানতাম, আরবি টুকিটাকি জানতাম। পরে আমি কান্না করতেছি, আরও কান্না করতেছি। আমাকে তখন টানতেছে, টাইনা আমার মসজিদে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার বলে তুই নামাজ পড়। আমিও নামাজ পড়লাম, আমিও মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরও আমার বলে তাল আমার বাড়িতে, মানে ওদের বাড়িতে নিয়ে যায়। আমি যেতে চাই না, আরবিদের বাড়িতে আসলে সচরাচর যাওয়া যায় না, কিন্তু আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওদের ওই মানে বাগান বাড়ি থাকে আর কি, মানে গার্ডেন থাকে আর কি, গার্ডেনের মাঝে বসার মতো একটা সুন্দর জায়গা আছে, ওইখানে না আমাকে বসায় তখন ভিতরে যায়, এবং ভিতর থেকে প্রচুর খাবার নিয়ে আসে, একটা ডিশ ভর্তি খাবার নিয়ে আসে। আনার পরে আমি তখন এই খাবারগুলো খাচ্ছিলাম আর কান্না করতেছি। তা আমাকে বলে কী হয়েছে। ওর বাবা শো আসছে, ওই ছেলের বাবা, উনি এসে বলতেছে কী সমস্যা আমারে বল, আমি কথা বুঝি না। পরে তাদের পাশের বাসায় একটা বাঙালি মেয়ে কাজ করে, ওদের পাশের বাসায়, মানে পাশের বাড়িতে, ওখান থেকে ওই ছেলেটা গিয়ে তখন বাঙালি মেয়েটাকে ডেকে আনে। বাঙালি মেয়েটা বাড়ি ছিল নরসিংদী। মেয়েটা তখন আসার পর আমার বলে ভাই কী হয়েছে আপনারা বলেন তো, কাঁদতেছেন কেন? পরে আমি বাঙালি মেয়েটারে বললাম যে দেখ আমার এই সমস্যা এইটা। পরে বাঙালি মেয়েটা তখন এই লোকটারে বললো, আরবিরে বললো যে দেখ ওর এই সমস্যা, ওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ওর বাবা কিডনি বিক্রি করে দেয়, মানে বিদেশে টাকা দিতে না পেরে বাবা কিডনি বিক্রি করে। এবং একটা পর্যায়ে ও তখন ওই কোম্পানি থেকে পালায় চলে আসে, ওর এখন কোনো কাজ নাই, লাপাত্তা। তো এটা বলার পরে সৌদিয়ান তখন আমাকে এরকম করে জড়ায় ধরে, বুকে জড়ায় ধরে আমাকে এরকম করে মালিশ করতেছে। পরে মেয়েটাকে বললো যে ওরে বল, ওরে আমি থাকার জায়গা দিব এবং খাওয়াও দিব, ওর বাইরে দরকার নেই, তো বাইরে গেলে তাকে পুলিশে ধরবে, আমার গার্ডেনে যে কাজ আছে আমার গার্ডেনে কাজ করো। ওরে বলছেন আমার গার্ডেনে কাজ করে, আমার গার্ডেনে থাকে।
ওরে আমি মাস শেষে বেতন দিব, এটা বল। তাই না? ওই কাজের মেয়েটা তখন আমাকে বলে যে দেখ এই কফিল তোরে কাজ দিছে, তুই এখানে কফিলের আন্ডারে কাজ করবি, তোরা থাকার জায়গা দিব, খাওয়াও দিব, তুই খালি গার্ডেন পরিষ্কার করবি, বাইরে যাওয়ার দরকার নেই। তা বাইরে গেলে না তোরা পুলিশে ধরবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করবো। তাই এই মেয়ে তখন এখানে কাজ করি। মাস 3 কাজ করার পরে সে আমাকে নিয়ে সোরতাখানায় গেল, মানে পুলিশের কাছে গেল আমার ওই আরবি, তখন কিন্তু আমি আরবি মোটামুটি বলতে পারি। নিয়ে সে তখন আমাকে তার লোক বানায় দিল, মানে তার কাগজপত্র সব ঠিক করলো। কাগজপত্র সব ঠিকঠাক করার পরে আমি তার হাউস বিষয়ে সে আমার ভিসা লাগাই দিল। এবং লাগানোর পরে রে ভাই আমাকে 2 হাত ভরে টাকা দিতেছে। মানে তার কোনো আত্মীয় স্বজন কেউ আসলে বলে যে দেখো এরকম এরকম গরিব বিদেশ আসছে, ওর কাছে টাকা ছিল না, ওর বাপে সমিতি থেকে টাকা নিয়ে ওকে বিদেশে পাঠাইছে, কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাপে কিডনি বিক্রি করে ছেলে ঋণ পরিশোধ করছে। এরকম করে বলে আমাকে প্রচুর আরবিরা টাকা দেয়, মানে অনেকেই টাকা দেয়। অ্যান্ড এদের মধ্যে একটা বৃদ্ধ আরবি আমারে বলে তোর কি ঘর আছে? আমারে বলে, আমি বললাম যে না ঘর নাই, ভাঙা একটা ঘর আছে। তাহলে আমাকে বলে তুই বড় করে ঘর বানাবি, আমাদের এগুলোর মতো তাজমহল মতো রাজমহলের মতো ঘর বানাবি, তোরা টাকা আমি দিব। আমি আব্বারে তখন ফোন দিয়ে আব্বুর সাথে কথা বলি, এই আমার টাকার রাস্তা আমি পেয়ে গেলাম। এই প্রথমে এক দাগে উনি আমাকে বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকার মতো দিল। ওই সময়ের 60 লাখ টাকার মতো দিল যে তুই টাকা নিয়ে যা, এই টাকা দিয়ে তুই বাড়ি বানা। আমি এক দাগে এতগুলো টাকা পাওয়ার পরে 60 লাখ টাকা দিয়ে তো মনে করেন আপনার যেসব বাড়ি সে সময় হবে এটা চিন্তাই করা যায় না, এত বাড়ি হবে। আমার আব্বাকে টাকা পাঠালাম, আব্বা মুহূর্তের মধ্যে ইট সিমেন্ট রড আইনা বাড়ির চারপাশে ওয়াল উঠাইয়া বিশালভাবে আমার আব্বা তখন বাড়ি কাজ শুরু করে। বাইরে যেদিন আমার আব্বা বাড়ি কাজ শুরু করে তার 3 দিন পরে আমার ফেসবুকের ভিতরে আমার ভালোবাসার মানুষ জোবাইদা নক করে, লাবিব কেমন আছো? এতদিন পরে ওর নামটাও ছিল জোবাইদা, ওর অ্যাকাউন্ট আমি জানি না, ফেসবুক অ্যাকাউন্ট আমি জানি না, কোত্থেকে আমার অ্যাকাউন্ট নিয়ে আর অ্যাকাউন্টে ওর ছবি আছে। আমি ঢোকার পর দেখলাম আর কি যে অ্যাকাউন্টে ওর ছবি, আমাকে লিখছে যে লাবিব কেমন আছো? আচ্ছা এত বছর পরে। আমি তখন লিখলাম হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমাকে বললে হ্যাঁ আমিও ভালো আছি। ওর একটা মেয়ে হয়েছে, যেখানে বিয়ে হয়েছে, একটা মেয়ের সন্তান হয়েছে, মেয়েটারে নিয়েও আছে। পরে আমাকে বলতেছে লাবিব আমার কথা কি তোমার একবারও মনে হয় না মেসেঞ্জারে? আমি বললাম মনে হইলেও বা কী আছে, তোমার পাপও আমার সাথে বেইমানি করলো, তুমিও বেইমানি করলা। ও আমাকে বললো আমি তোমার সাথে বেইমানি করি নাই, বেইমানি যদি করে থাকে তো আমার বাবা করছে। আমার বাবা আমাকে তখন তোমার কাছে বিয়ে না দিয়ে টেকনিক্যালি আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। আসলে দেখো আমি তো তোমার জন্য আমার আব্বার সাথে যুদ্ধ কম করি নাই, ফাইটিং কম করি নাই। বাবাকে বলছে যে তোমার কাছে বিয়ে না দিলে আমি মরে যাব। তা আমি বললাম যে শেষ পর্যন্ত তুমি বিয়েটা কেন করলো? আমাকে বলে বাধ্য হয়েছি বাবার জীবন বাঁচানোর জন্য, এছাড়া আমার আর কোনো রাস্তা খোলা ছিল না। তাই আমি বললাম ভালোই আছে, এখন তোমার মেয়ে নিয়ে তখন কি আমাকে কেন ফোন করো? আমাকে বলে ভাল লাগে তোমার সাথে একটু কথা বলতে, আমার স্বামীটা ভালো না, সারাক্ষণ খালি আমার কাছে স্বামীর বদনাম দিতে থাকে, এরকম করে আমার সাথে কথা বলে। ঈদ আসে, ঈদের জন্য আমি ওর জন্য স্বর্ণের চেন পাঠাই, কানের দুল পাঠাই, ওর মেয়ের জন্য স্বর্ণের সেল পাঠাই, কানের দুল পাঠাই, ওর মেয়ের জন্য পাঠাই, ওর জন্যও পাঠাই। এমন করে আমি ওদের জন্য ঈদ শপিং করি, এমনি অমনে মানে টাকা পয়সা দিতে থাকি। একটা পর্যায়ে জোবাইদা আমাকে বলতেছে যে লাবিব তোমাকে একটা কথা বলবো, জানি এটা সম্ভব না, কিন্তু তারপরেও যদি তোমাকে না বলতে পারি আমার ভিতরে একটা কষ্ট থেকে যাবে, ভিতরের ওই কষ্ট থেকে বাঁচার জন্য আমি তোমাকে কথাটা বলতে চাই। আমি বললাম হ্যাঁ বলো না। ও আমাকে বলে জানো তুমি যদি চাও বা তুমি যদি রাজি থাকো তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো, তুমি যদি বলো আমি তোমাকে বিয়ে করব, অ্যান্ড আমি তোমাকে বিয়ে করে আমাদের মরে যাওয়া ভালোবাসাটাকে পুনরায় আবারও উজ্জীবিত করব। আমি তখন বললাম যে এটা কীভাবে সম্ভব, এটা কি কোনোভাবেই সম্ভব নাকি? ও আমাকে বলো অসম্ভবের কী আছে, তুমি যদি বলো আমি আমার এই স্বামীকে ডিভোর্স করে তোমার কাছে চলে আসবো। আমি বললাম না এটা তো আমার বাবা মানবে না। ও আমাকে বলে কি কেন মানবে না, তোমার আব্বা এত ভালো একটা মানুষ, না মানার কী আছে? এবার ও আমাকে বলে আমি যদি কাকাকে রাজি করাইতে পারি তা তোমার কোনো সমস্যা নেই তো? আমি বললাম যে আমার আব্বা রাজি হবে না, তুমি রাজি করাবা কীভাবে? এবার সে কী করে আস্তে আস্তে বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি। পরে ওদের বাড়িতে যখন বেড়াইতে যাও, ওদের বাড়ি আমাদের বাড়িতে তো পাশাপাশি ছিল, ওদের বাড়িতে বেড়াইতে গেলে তো আমার তো ধরেন রান্নাবান্না করার মতো কেউ নাই, তা আমাদের বাড়িতে আসে, আইসা আমার আব্বাকে রান্নাবান্না করাই দেয়, আমার আব্বার কাপড় চোপড় ধুয়া দেয়, আমার আব্বারে গোসল করাই দেয়, মানে টুকিটাকি আমার আব্বার যত কাজ আছে সব কাজও করে, ঘরে রান্নাবান্না করে দেয়। আব্বু আমাকে ফোন দিয়া বলে দেখ মেয়েটার তুই বিয়ে করতে পারলি না, কিন্তু মেয়েটা তো খুব ভালো, অনেক ভালোভাবে আমাদের ঘরে আসে। আব্বা নিজেই তার প্রশংসায় আমার কাছে একেবারে পঞ্চগড়। এমন করতে করতে আমি তখন বললাম যে আব্বা তুমি যদি বলো আমি তারে বিয়ে করব। আমার আব্বা বলে কি বলোস, তুই তারে বিয়ে করবি? আমি বললাম হ্যাঁ আমি তারে বিয়ে করব। অ্যান্ড আমার আব্বা তখন বলে যে তাইলে ভালো, আমি তো রাজি আছি।
আমার আব্বা কিন্তু রাজি হয়ে গেছে, এমন যে ঠিক আছে তাহলে ওরে আমি তখন জুবাইদারে বলি যে তুমি তোমার জামাইকে ছেড়ে দাও। একইভাবে জুবাইদা তখন তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়। ওই হাজব্যান্ডকে ডিভোর্স করে জুবাইদা তখন তাদের বাড়িতে চলে আসে। আর আমার কাছে জুবাইদাকে বিয়ে দেওয়ার জন্য ওর বাবাও কিন্তু রাজি, মানে জুবাইদার বাবাও রাজি। জুবাইদা ওর মেয়েটাকে নিয়ে আসে, মেয়েটাকে নিয়ে আমি তখন বাংলাদেশ থেকে এই থেকে সৌদি থেকে আমি তখন বাংলাদেশে যাই। এবং বাংলাদেশে যাওয়ার পরে দেন ওই সময়ের ভিতরে আমার তখন এই মালিক মানে আমি ইয়েকে বিয়ে করি, মানে জুবাইদাকে বিয়ে করি, ওর মেয়েটা সহ বিয়ে শাদী হয়। আমার খুব ভালোভাবে অনুষ্ঠান করে পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে শাদী হয় এবং ভালোবাসার মানুষকে পুনরায় জয় করতে পেরেছি, এটা ভেবে সবাই অনেক খুশি। জুবাইদাকে বিয়ে করে 3 মাসের মতো আমি দেশে থাকি। অ্যান্ড এই 3 মাসের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনে ঘটে যায়। আমার যে সৌদির যে কফিলের ছেলে, এই দুজনেই হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় সৌদি আরবে। ছেলেটাও মারা যায়, বাপটাও মারা যায়। মানে যেই দুজন আমার মানে মূল ঘাঁটি ছিল, যারা আমাকে এত কিছু দিয়েছে, যাদের জন্য আজ আমি এত কিছু পাইছি, ওরা দুজনেই মারা যায়। ওরা মারা যায় শোনার পরে আমি ছুটি শেষ হওয়ার আগেই আমি ব্যাক করি। এবং ব্যাক করে আমি তাদেরকে মাটি দিতে পারি না, ছেলে বাবাকে মাটি দিতে পারি না, কিন্তু ওদের কবরের কাছে আমি খুব কান্নাকাটি করি, খুব খারাপ লাগে। দেন এরপর থেকে আমি ওই জুবাইদাকে দেশে রেখে গেলাম। ওইখানে যাওয়ার পর আমি আর আগের পজিশনটাতে নাই, মানে আগে যেরকম একটা পজিশনে ছিলাম বা ছেলে বাপে মিলে আমাকে যতটা আদর করতো, এখন আর ওদের যে বউ আছে, মেয়েরা আছে, ওরা আমাকে ওভাবে আর দেখে না। এন্ড সেখানে আমার অবস্থাটা ভালো না, মাসে বেতন পাইতো পাই না, আর টাকা যা পাই আমি সবই আমার আব্বার অ্যাকাউন্টে পাঠাই। আমি কিন্তু জুবাইদাকে কোনো টাকা দিই না। আর আব্বার অ্যাকাউন্টে যে পাঠাই আমি অত টাকা কিন্তু পাঠাইতে পারি না। মানে আগে যত টাকা পাঠাইছে ওগুলো তোমার ঘর দুয়ার কেনাকাটা করে বাড়িঘর করে মোটামুটি সব টাকায় প্রায় শেষ। আমার কাছে জমানো কিন্তু কোনো টাকা ছিল না, জমানো টাকা নাই। আর আমি অনেক বছর ধরে বিদেশে করে নিয়েছি, অনেক বছর ধরে করি, তাও কিন্তু না। তো একবার যে আমার অবস্থা তখন ওখানে খুব খারাপ। আমি কিন্তু বেতন পাই খুব কম টাকায় বেতন পাচ্ছি ওই সময়। আমি বেতনের টাকা তো সবসময় বরাবর মতো কম ছিল, কিন্তু এক্সট্রা ইনকাম ছিল। বাট বাপ ছেলে মরার পরে এক্সট্রা ইনকামটা বন্ধ হয়ে গেল। কিন্তু জুবাইদার খরচের পরিমাণটা অনেক বেড়ে গেল, মানে প্রচুর পরিমাণে খরচ করে। প্রতি মাসে শপিং করতে যায়, প্রতি মাসে এটা করবে ওইটা করবে, আমার আব্বার কাছে টাকা চায়। আর আমাকে বলে, হ্যাঁ তুমি তোমার আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাও কেন, তুমি আমাকে কেন টাকা দাও না? আমি ওরে বলি যে জুবাইদা দেখো, আমি আগের পজিশনে নাই, আমি আগে যেরকম একটা অবস্থানে ছিলাম এই অবস্থানে আমি এখন আর নেই। আমাকে বলো, আমাকে মিথ্যা বলতেছো কেন? তুমি তো প্রতি মাসে তোমার আব্বার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাও, আমি জানি না কারণ আমাকে দিতে হবে বলে বাপ ছেলে মিলে আমার কাছে মিথ্যা কথা বলো? কোনোভাবে আমি জুবাইদাকে এটা বিশ্বাস করাইতে পারি না যে আমি আমার আগের মালিকের কাছে আগের পজিশনে নাই, আমার বর্তমান অবস্থাটা খুব খারাপ। ও আমাকে বলে, আমার কাছে সত্য কথা বলো, টাকা না দিলে না দিবা, এরকম করতেছো কেন, আমার টাকা লাগবে না, এটা ওইটা বলে ও আমার সাথে রাগারাগি করতে থাকে। কিন্তু ওর মনে একটা ভুল চিন্তা ভাবনা চলে আসে যে আমি আমার আব্বার অ্যাকাউন্টে ভুরি টাকা পাঠাচ্ছি, মানে লক্ষ লক্ষ টাকা আমার আব্বার অ্যাকাউন্টে পাঠাচ্ছি এবং সেই টাকা আমার আব্বা খরচ করতেছে, আমাকে মানে তাকে দেয় না, আর আমিও তাকে বিশ্বাস করি জন্য তার অ্যাকাউন্টে টাকা পাঠাই না। এই ভুল ধারণাটা তার মনে জাগে। ও তখন খুব কান্নাকাটি করে, মানে প্রচুর কান্নাকাটি করে, এই জনের কাছে ওই জনের কাছে অনেকের কাছে কান্নাকাটি করে। ওরা বাপ ছেলে মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার আগের স্বামীটা ভালো ছিল, ওর বাবাও আমাকে উল্টাপাল্টা বুঝে তার ছেলের জন্য আমাকে বিয়ে করে নিয়ে আসছে এবং ছেলেও আমাকে বিয়ে করছে, আমার আগের সংসারটা ভেঙে দিয়েছে। আমরা নাকি তার আগের সংসার ভাঙছি, অথচ জুবাইদার বাবা নিজেই ওর আগে স্বামীকে ছেড়ে দিয়ে আমার কাছে বিয়ে বসছে। এখন দোষটা কি আমাদের? তো এখন তো ভাই আমি আগের অবস্থানের মধ্যে নাই। অ্যান্ড তখন আমি দেখলাম যে ওই বাড়ির ভিতরে থেকে আমার কোনো লাভ নাই, আমি আগের মতো করে টাকা পয়সা ইনকাম করতে পারি না। সেখান থেকে আমি তখন অবৈধভাবে বাড়ি থেকে পালাইয়া যাই। বাড়ি থেকে পালাইয়া আমি অন্য একটা জায়গায় কাজে ঢুকে যাই, অন্য একটা কোম্পানিতে। তখন তো আমি সৌদি আরবের সব কিছুই চিনি, রাস্তাঘাট মানুষ আমার সবই চেনা আছে। যেন অন্য একটা কোম্পানিতে আমি তখন কাজে ঢুকি, অন্য একটা কোম্পানিতে কাজ করতেছি, ভালো অবস্থানের মধ্যে আছি, সেখানে কাজ কাম করি। অ্যান্ড বেতন কম, খুবই কম টাকা বেতন পাই। একে তো আমার ধরেন ভিসা পতাকা কিছুই নেই, চাইলেও দেশে যাওয়া যাবে না। অ্যান্ড আর দ্বিতীয়ত তো কাগজপত্র অবস্থাও ভালো না। যাই পাইতেছি যেটাই পাইতেছি মোটামুটি ওইটা দিয়েই কোনো রকমে চলতেছে, বাড়িতে পাঠাচ্ছে। কিন্তু জুবাইদাকে কোনোভাবেই আমি আমার পরিস্থিতিটা বুঝাইতে পারি না যে আমার অবস্থাটা ভালো না, আমি আগের অবস্থানে নাই, আগের মতো টাকা পয়সা ইনকাম করতে পারি না। এরকম করে প্রায় মাস 4 যাওয়ার পরে হঠাৎ করে জুবাইদা আমাকে বলে যে তুমি এটা কী করলা, আমাকে কোথায় রেখে গেলা, আমি তো আর পারতেছি না, আমার দ্বারা তো সম্ভব না। আমি তখন বললাম, আরে পারতেছো না মানে, সম্ভব না মানে কী হয়েছে তোমার, কী হয়েছে? আমাকে বলে, তোমার আব্বা আমার দিকে খারাপ নজর দিছে। আমি তখন বললাম যে জুবাইদা এটা কী বলো? আমার আব্বা নিজের কিডনি বিক্রি করে আমাকে বিদেশে আমার ঋণ পরিশোধ করছে। আমার আব্বা আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত একজন মানুষ। ও আমাকে বলে, সম্মানিত না ছাই, তুমি গ্রামের আরও দুই একটা মহিলাকে জিজ্ঞেস করো, তখন জানতে পারবা। এবার আমি গোপনে আমাদের বাড়ির আরও দুই একটা মহিলাকে জিজ্ঞেস করি এবং সবার মুখে একটা কথাই শুনতে পাই যে আমার আব্বা নাকি আমার বউর দিকে খারাপ নজর দিয়েছে, আমার আব্বা নাকি আমার বউকে
অন্য অন্য মহিলাদের সামনে আই লাভ ইউ বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি, জুবাইদাকে চুমো দিতে যায়, এরকম একটা কাজ কারবার করে। অনেক মহিলারাই তখন আমার কাছে এই বিষয়টা বিচার দেয়। এগুলো শোনার পরে আসলে আমি আর নিতে পারতেছি না যে জীবনে আর কত কষ্ট পাবো। বাবা আজ মা মরে গেল, এত বছর হয়ে গেল, আমার যুবতী বউয়ের প্রতি আমার আব্বা এইভাবে খারাপ নজর দিল। অ্যান্ড অনেকে আমাকে এর আগেই বলেছিল যে আমার বউকে যাতে আমি এখানে না রাখি, আমার বাবা যেতে একা থাকে, অ্যান্ড আমার বউকে যাতে আমি এই পরিবারে না রাখি। অনেকে আমাকে বলছে যে এই পরিবারে রাখেন না, আপনার বাবা যেতে একা থাকে, একলা ঘরে আপনার বউ আপনার বাবার সাথে থাকে, এটা ভালো দেখায় না। কিন্তু আমি ভাবলাম যে আমার আব্বা তো খুব ভালো মনের একটা মানুষ, অত্যন্ত ভালো মানুষ, সুতরাং সেখানে আমার আব্বার পাশে আমার বউ রাখা উচিত, আমার আব্বা দেখাশোনা করার জন্য। এই জায়গা থেকে যে বিষয়টা এরকম হয়ে যাবে আমি এটা কখনোই বুঝতে পারিনি। অ্যান্ড তখন আমার পরিস্থিতি এতটাই ডিফিকাল্ট হয়ে গেল যে আমি করবোটা কি, অ্যাকচুয়ালি আমি এখন কি করব, আমার এই দুঃখের কথা আমি কাকে বলবো, কোন জায়গায় যাব, কোনো পথ ঘাট রাস্তা কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। সারাক্ষণ কান্নাকাটি করি, 24টা ঘন্টায় কান্নাকাটি করি বিদেশের মাটিতে। অ্যান্ড বাবার সাথে তো আর ফাইটিং করা যায় না, দেশে যেতেও পারি না, এবং দেশে গেলেও ধরেন আমার অবস্থা খুব খারাপ যে আমি দেশে যাব, কোন মুখে যাব, কার কাছে যাব, এবং আমার বাবা যেগুলো করতে সেগুলো তার মেনে নেওয়া যায় না। আর দেশে তো আমি যেতেও পারবো না, যেহেতু আমার কফিলের কাছ থেকে আমি ভাইকে চলে আসছি, আমার কোনো আকামা নাই। এক পর্যায়ে আমি তখন চিন্তা করলাম, আমি আমার বউরে বললাম যে জুবাইদা তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, যেহেতু আমার আব্বা তোমার সাথে এগুলো করতেছে। আমিও আমার মন থেকে মুছে ফেলছি, আমার বাবা মা যেদিন মারা গেছে আমার বাবাও মারা গেছে, আমার এরকম বাবার প্রয়োজন নাই, তুমি চলে যাও, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, তুমি গিয়ে তোমার বাপের বাড়িতে থাকো, আর প্লিজ তুমি কোনো চিন্তা ভাবনা করো না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। এই কথা বলে জুবাইদাকে তখন আমি তার বাপের বাড়িতে পাঠিয়ে দিই, তার মেয়েটা সহ। আমি আর বাবার কোনো খবর নেই না, এবং আমার জীবন থেকে আমার বাবা মরে গেছে। আমার কথা হচ্ছে, যে বাবা এত নিকৃষ্ট হতে পারে, এত নোংরা হতে পারে, সে বাবা থাকার চেয়েও না থাকাটাই ভালো। এমন বাবা আমার প্রয়োজন নাই। আমি বাবাকে আমার মন থেকে অন্তঃস্থল থেকে পরিপূর্ণভাবে মুছে ফেলছি। যেরকম বাবা আমার দরকার নেই, এরকম বাবা আমার লাগবে না, মুছে ফেলছি। এবং আল্লাহর উপরে তোয়াক্কা করে আছি যে আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। আমি আমার বউর সাথে, আমার বউর ঘরে কিন্তু আর কোনো সন্তান হয়নি, জুবাইদার ঘরে ওই আগের সংসারে মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটাই ওর সাথে আছে। তো এরপর থেকে আমি মোটামুটি যাই টাকা ইনকাম করতে আসছি সবই জুবাইদার জন্য পাঠাচ্ছি, জুবাইদার অ্যাকাউন্টে পাঠাচ্ছি, এবং জুবাইদাই তখন আমার ভবিষ্যৎ। আমার বাবাকে আমি পরিপূর্ণভাবে ভুলে গেলাম, ছেড়ে দিলাম, যে বাবাকে আর আমার প্রয়োজন নেই। যেহেতু এত কিছুই হয়ে গেল, তো এই বাবাকে দিয়ে আমি আর কী করবো, বাবার সাথে আমি থাকবো না। আমি তখন কী করলাম, পুনরায় এই জুবাইদার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, জুবাইদার সাথে কথাবার্তা বলতেছি, এবং জুবাইদার সাথে আমার সব কিছু হচ্ছে। এভাবে প্রায় আরও 8 থেকে 9 মাসের মতো কেটে গেল। এই 8-9 মাসে আমি নতুন সিম নিলাম যাতে বাবা আমার সাথে যোগাযোগ করতে না পারে। বাবার সাথে সম্পূর্ণ যোগাযোগটা আমি বিচ্ছিন্ন করে দিলাম, পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করলাম। করে বউয়ের সাথে কথা বলতেছি, জুবাইদাকে টাকা পয়সা পাঠাচ্ছি। প্রায় এখান দিয়ে একটানা প্রায় 6 থেকে 7 বছরে কেটে গেল। আমি ওই কোম্পানিতে যাই ইনকাম করতেছি সবই জুবাইদারকে দিচ্ছি, জুবাইদার বাবাকে দিচ্ছি। জুবাইদার সাথে আমি তখন আসি 6-7 বছর। আমি কিন্তু আমার বাবার সাথে একটা মিনিটের জন্য কথা বলি নাই। বাবা কোথায় আছে না আছে, বাবার কোনো খোঁজ খবর আমি নেই কোনো কিছু আমি নেই। বাবাকে বাবার মতো পড়ে আছে। এবং আমি আমার গ্রামের কোনো মানুষের সাথে টোটালি কথা বলি নাই, কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। অ্যান্ড এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে 6 থেকে 7 বছর পরে আমি একটা খবর পাই, যেটা হচ্ছে জুবাইদা এক পরকীয়ার সাথে জড়িয়ে পড়ে। ওদের এলাকারই এক ছেলে আছে, ছেলে হচ্ছে দোকানদার, মুদির দোকানদার। অ্যান্ড ওই মুদির দোকানদারের সাথে পরকে জড়িয়ে পড়ে, এবং ওই মুদির দোকানদার ওর সাথে থাকে রাতে বিরাতে। এরকমও হয় যে আমি রাতে ওর সাথে কথা বলতেছি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে কোনো একটা পুরুষ মানুষের কণ্ঠ ওর পাশে। আমি তখন জিজ্ঞেস করি যে জুবাইদা, পুরুষ মানুষ কে তোমার সাথে? আমাকে বলে কেউ নাই। আমি বলে কেউ নেই কেউ না, কে তো আছে, আমি পুরুষের কণ্ঠ শুনতে পাইছি। আমাকে বলে না কেউ নেই, তুমি কিসের উল্টাপাল্টা কথা বলছো, কে থাকবে আমার সাথে? আমি বললাম ওয়েল, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি, তুমি আমাকে দেখাও যে তোমার পাশে কে আছে। আমাকে বলে না, আমি ভিডিও কলে কথা বলবো না। আমার বলে তোমার সন্দেহ কেন? অ্যান্ড এই কথা বলো, তখন তার ফোনটাই বন্ধ করে দিত। এভাবে মাঝে মাঝেই হইতো। মাঝে মাঝে হওয়ার পরে আমি যখন লোকের মারফতে ইনকোয়ারি করতে শুরু করলাম, একটা পর্যায়ে জানতে পারলাম যে জুবাইদা পরকীয়ার সাথে জড়িয়ে পড়ছে। এবং তখন তো আমার কোনো আকামা নাই, কোনো ভিসা নাই, আর আমার কাছে অত টাকা নাই যে আমি দেশে গিয়ে কিছু একটা করতে পারবো। মাস শেষে যত ইনকাম করলাম সবই তো জুবাইদার অ্যাকাউন্টে দিলাম। তা ও যেহেতু অন্য পরকীয়ায় জড়িয়ে পড়ছে, আমিও পরিকল্পনা করলাম যে আমি যে কী করা যায়, আমিও একেবারে চলে যাব, এরকম একটা প্ল্যানিং যে একেবারে চলে গিয়ে আমি জুবাইদার টাকা পয়সাগুলো ওর অ্যাকাউন্ট থেকে নিয়ে আমি তখন নিজে কিছু একটা ব্যবসা বাণিজ্য করবো, এরকম একটা প্ল্যানিংয়ের ভিতরে আসি। কিন্তু জুবাইদার সাথে আমার প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে, প্রত্যেক দিনে ঝগড়া হচ্ছে। ও আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি ওর সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করি।
যে তোর জন্য আমি আমার বাবাকে ছেড়ে দিলাম, আমার বাবাকে ছেড়ে আমি তোকে নিয়ে আসলাম। ও বলো তোর বাবা দুর্চরিত্রা, এখন তুই আমাকে বলতেছিস আমার ক্যারেক্টারের সমস্যা আছে। মানে ওইটা কোনোভাবেই স্বীকার করে না যে ও অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় আছে, এটাও স্বীকারই করে না এবং কোনোভাবেই তার মুখ থেকে এটা বের করা যায় না। আশেপাশের সবাই বলে যে হ্যাঁ তোমার বউর সাথে অমুক মুদি দোকানদারের খারাপ সম্পর্ক আছে, তারা অবৈধ সম্পর্ক করে, কিন্তু আমার বউ এটা আমার কাছে স্বীকার করে না। তো যার জন্য আমি ভাবলাম যে আমি বিদেশ থেকে চলে যাবো। ওরা আমি বললাম যে আমি চলে আসতেছি, একেবারে আমি চলে আসবো। আমাকে বলে এই কাজ ভুলেও করো না, এই কাজ ভুলেও করো না। বললাম আমি একেবারে চলে আসবো, আমি পুলিশের কাছে ধরা দিব, পুলিশের কাছে ধরা দিয়ে আমি চলে যাবো। অ্যান্ড এভাবে ধরা দিব পরিকল্পনা করতেছে, টাকা পয়সা গোছগাছ করতেছি, সবার কাছে যা যা পাচ্ছি ঋণ টিন নিতেছি। এর মাঝে হঠাৎ করে আমি জানতে পারি যে আমার বউ জোবাইদা আমাকে ডিভোর্স করে দিয়েছে এবং সে আমাকে বলে আমি ডিভোর্স লেটার তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, তুমি যখনই আসো ওই ডিভোর্স লেটারের সিগনেচার করে তুমি আমার বাড়িতে আইসো না, আমার সাথে কোনো যোগাযোগ রাখো না। আমি তখন বললাম যে আমি তোমার অ্যাকাউন্টে অত টাকা পাঠাইছি প্রতি মাসে মাসে, আমার টাকাগুলো কোথায়? ও আমাকে বলে কে বলছে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো? আমি অনেক টাকা পাঠাইছি। ও আমাকে বলে ওই টাকা আমার খরচ হয়ে গেছে, আমি মাসে মাসে খরচ করছি। আমি বললাম যে মাসে মাসে তুমি কত টাকা খরচ করছো? বলে মাসে আমি 1 লাখ টাকা খরচ করছি। আমার মাসে 1 লাখ টাকা খরচ হয়েছে, তুমি দিছো, আমি খরচ করছি, আমার কাছে জমানো কোনো টাকা নাই। আমি বললাম জোবাইদা আমার এই 6-7 বছরে আমি যত টাকা ইনকাম করছি সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, সব টাকা আমি তোমাকে দিছি, তুমি এরকম কথা কেন বলতেছো? যে ও আমাকে বলতেছে হ্যাঁ আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তো আমি বললাম তাই বলে তুমি কি ডিভোর্স করে দিলে? ও বলে হ্যাঁ তোমার মতো স্বামী আমার দরকার নাই, যে কিনা বিদেশে থাকতে তার বউকে নিয়ে এরকম সন্দেহ করে, এভাবে খারাপ চিন্তাভাবনা করে, একটা পর্যায়ে দেখা যাবে সে দেশে আসার পরেও আমাকে নিয়ে এরকম খারাপ চিন্তাভাবনা করবে। তো এখনই ভালো হয়েছে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো আমার এখান থেকে আমার কোনো ভেবি হয় নাই, আমারে হারুন ভাই বিয়ে করতে চাই, আমি হারুন ভাইকে বিয়ে করবো। হারুন মানে ওই ছেলেটা আর কি, যেটা হচ্ছে ওর সাথে পরকীয়া আছে। তা আমি বললাম যে তুমি না বললা যে তোমার ওই ছেলের সাথে কোনো পরকীয়া নাই, ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। আমার হ্যাঁ পরকীয়া নাই, সম্পর্ক নাই, কিন্তু আমাকে বিয়ে করতে চায়। ও একজন প্রতিষ্ঠিত ইয়াং ব্যবসায়িক, ও আমাকে বিয়ে করতে চায়, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, আমাকে বিয়ে করতে চায়, আমি ওরে বিয়ে করবো, এই জন্যই তোমাকে ডিভোর্স করছি। ঠিকই আমাকে ডিভোর্স করার পরে আমি এখনও ডিভোর্স পেপারে সিগনেচারও কিন্তু করি না, কারণ আমি তো বিদেশেই পড়ে আছি। এর মধ্যে জোবাইদা তখন আরেকটা বিয়ে করে ফেলে, ওই ছেলেটাকে মানে হারুনকে বিয়ে করে ফেলে। এটা আসলে আমার জন্য যে কতটা কষ্টকর একটা বিষয় ছিল, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি বিশ্বাস করতে পারবো না। একে তো আমি সব কিছুই হারাইলাম, আমার বাবার জন্য আমি এত কিছু করলাম, সে বাবা পর্যন্ত আমার সাথে বেইমানি করলো, নিজের বউর জন্য প্রবাসের জীবনটাকেই শেষ করে দিলাম, সবই শেষ করলাম। এন্ড বউ আমার সাথে বেইমানি করলে আমাকে চক্কা মেরে, আমাকে লাথি মেরে আরেকটা লোককে বিয়ে করে ফেললো। তখন এক মানবতার জীবনযাপন করতে শুরু করলাম। বাবার সাথেও কোনো যোগাযোগ নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আর বউ যেহেতু এরকম করলো, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি দুনিয়াটা থেকে চলে যাব। তা আত্মহত্যা করা তো মহাপাপ, আত্মহত্যার মতো তো মহাপাপ হয় না। তো যেহেতু সৌদি আরবে আছে তখন একটু নামাজ কালামও পড়তাম, দিনের পথে চলতাম। তো যার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আমি সবার কাছে মরে যাব, একটা নতুন জীবন শুরু করব এবং সৌদি আরবেরই কোনো এক মরুভূমিতে চলে যাব। মরুভূমিতে চলে গিয়ে ওখানে কিছু ওঁট এটা ওইটা পালবো, এগুলোকে পেলে পুলে বড় করবো, এগুলোর সাথেই থাকবো এবং পৃথিবীর কোনো মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এবং আমি তখন আমার বাবার নাম্বারটা, আমার বাবা ফোন ইউজ করতো, মোবাইল ফোন, আমার বাবার নাম্বারটা আমার এক ভাই, সিলেটি ভাই, ওনাকে দিলাম। দিয়া বললাম যে তোরা আমার বাবারে বলবি যে আমি মারা গেছি। একইভাবে আমার বউয়ের নাম্বারটাও দিলাম, বলবি যে আমি মারা গেছি। এখন আমি যে মারা গেছি আমার তো কোনো কাগজপত্র নেই, আমার কোনো ডকুমেন্ট নাই, আমি তো অবৈধভাবে আছি। তা অবৈধ থাকার কারণে আমার লাশ দেশে পাঠাতে পারবে না, আমার লাশ এখানে মাটি দিয়ে দিবে। তোরা আমার বাবাকে আর আমার বউকে ফোন করে বলে দিবি যে আমি মারা গেছি। তারা যদি দেখতে চায় তাহলে হচ্ছে দেখানোর দরকার নেই, বলবি যে ও ওসিয়ত করে গেছে, ও নিয়ত করে গেছে, যাতে ওর লাশটা আমরা কাউরে না দেখাই, ও আত্মহত্যা করছে, এটা বলবি। আমার আব্বার কাছেও বলবি, আমার বউয়ের কাছেও বলবি যে ও আত্মহত্যা করছে, আত্মহত্যা করা অবস্থায় চিঠি লেগে গেছে এবং লিখেও বলে গেছে যাতে ওর লাশ যাতে কাউকে না দেখাই, ওর লাশ যাতে দেশে মাটি দিয়ে কাউকে না দেখে, জন্য আমরা লাশ কাউকে দেখাইতে পারবো না, আমরা এই দেশে মাটি দিয়ে দিব, আপনাদেরকে জাস্ট জানা দিলাম যে ও মারা গেছে। এক সিলেটি ভাই ছিল, উনি আমাকে বলে যে এটা করা তো ঠিক হবে না। আমি তখন বললাম যে ভাইরে আমি পৃথিবীতে অনেক কষ্ট পাইছি, এটা যদি আমি না করি আমি সিরিয়াসলি আত্মহত্যা করবো, আমি সত্যি আত্মহত্যা করে মারা যাব, তুই আমাকে এটা একটু হেল্প কর। ওরে এটা বলার পরে ও আমাকে বল আচ্ছা ঠিক আছে যা। ওরে আমি সব কিছু দিয়া ডকুমেন্ট সব কিছু দিয়ে আমি ওর সাথে যোগাযোগ অফ করে দিয়ে আমি বলছি আমি অমুক জায়গায় একটা মাজরা কিনেছিলাম, আমি মাজরার মধ্যে চলে যাবো। অ্যান্ড সব কিছু করে আমি তখন অবৈধভাবে মাজরায় চলে গেছি, গিয়ে ওইখানে ছাগল ওঁট এটা ওইটা পালতেছি। আমি আর কোনো যোগাযোগ রাখি না, আমার আব্বার সাথেও কোনো যোগাযোগ নেই, সবই আমি মোবাইল ফোনে ইউজ করা বন্ধ করেছি, আমি কোনো মোবাইল ফোনে ইউজ করি না। জাস্ট হচ্ছে বিকালবেলা বসে থাকি খেজুর গাছের নিচে
এবং রাতের বেলায় ওঁট গরু এগুলোর সাথে ঘুমিয়ে পড়ি। মানে আমার আর কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নাই, মোবাইল ফোন ইউজ করা বন্ধ, এবং যতকাল বাঁচবো এই জায়গায় বাঁচবো এবং সেখান থেকে আমি মারা যাবো। মরে গেলে আমাকে ওইখানে মাটি দেওয়া হবে, অথবা এই মরুভূমিতে আমি শুকিয়ে যাবো আমার লাশটা। মানে এক বুক কষ্ট নিয়ে আমি তখন এই কাজটা করতেছি। এরই মাঝে প্রায় 4 মাসের মতো হয়ে গেছে। এই 4 মাসে আমি কিন্তু আমার ওই কোনো সৌদিয়ানোর সাথে, মানে আমার তো ফোনই নাই, কারোর সাথে যোগাযোগই নাই, কন্ট্রাক্টে নাই। 4 মাস পরে হঠাৎ করে একদিন আমার ওই সিলেটি ভাই এবং আরও 2 জন পাকিস্তানি সহ আমি যে মাজরায় কাজ করি ওই মাজরারই পার্শ্ববর্তী একটা লোক, টোটাল 4-5 জনের মতো আমার মাজরার মধ্যে আসছে। এবং আমার মাজরায় আসার পরে, আমার বাগানে আসার পরে আমি দেখলাম যে তাদের সাথে আমার বাবাও আছে। বাবাকে প্রথম আমি চিনতে পারি নাই, দাড়িটারি এমনভাবে রাখছে চেনা যায় না, কিন্তু ওইখানে যাওয়ার পরে বাবা তখন দৌড়ে আইসা আমার আবুরে 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 বলে আমার গালে চুমো দিয়ে কান্না করতে শুরু করছে। আব্বাকে দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম, কিরে আমার আব্বা এখানে আসলো কোত্থেকে। আমি আব্বারে বললাম যে আব্বা আপনি এখানে কেন আসছেন? আমার আব্বা বলে তোর লাশ নিতে আসছি। আমি তোর লাশ নেওয়ার জন্য আসছি। পাকিস্তানি ভাইটারে বললাম যে ভাই রে, আমার আব্বা এখানে কীভাবে আসলো? পাকিস্তানিটা আমারে বলতেছে যে দেখ, তোর আব্বাকে যখন ফোন করেছিলাম তোর আব্বা লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি তখন বলছি দেখেন আমি আপনাকে লাশ দেখাইতে পারবো না, ও ওসিয়ত করে গেছে যে ওর লাশ কাউকে দেখানো যাবে না। তখন আমার আব্বা নাকি ওই সিলেটি ভাইটাকে বলল যে দেখ, আমি আমার ছেলের লাশ দেখবই, তোরা না হয় আমাকে দেখাবি না, কিন্তু তোদের কাছে অনুরোধ, আমার ছেলের লাশটা আমি না দেখা পর্যন্ত আমার ছেলের লাশটারে মাটি দিবি না। আমি আমার ছেলের লাশটারে বাংলাদেশে নিয়ে আসবো, যেমনি পারি আমি আমার ছেলের লাশ নিয়ে আসবো। তাই বললাম তারপর? ওই সুদিয়ান বললো তারপর তোর বাবা বললো যে অন্তত আমাকে 3 থেকে 4টা মাসের সময় দাও, তুমি শুধু কথা দাও যে এই 3-4 মাসে আমার ছেলের লাশটা মাটি দিবা না। বিদেশে তো কেমনে জানি লাশরে মৌনি করে রাখা যায়, ওষুধ দিয়ে আমার ছেলের লাশটারে রাখো, আমি 3-4 মাস পরে আমার ছেলের লাশ নিয়ে যাবো। তাই আমি তো জানি যে তোর আব্বা এরকম করে বলছে। আমি বলছি ঠিক আছে আমি রাখবো নি, সমস্যা নাই, আপনি দোয়া করেন আপনার ছেলের জন্য। এতটুকুই কথা হয়েছে। কিন্তু এরই মাঝে তোর আব্বা সৌদিতে এসে আমার এই নাম্বারে কল দিছে, কল দিয়ে বলতেছে বাবা আমি তো সৌদি আরবে চলে এসেছি, আমি তোমার সাথে দেখা করবো। আমি বললাম তারপর? তারপর আমি ওনাকে ঠিকানা দিলাম, উনি ঠিকানা অনুসারে আসছে, আইসা তোর লাশ দেখার জন্য পাগলামি করতেছে, কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম তো, ও বলে তারপর ওই যে তুই যেই ঠিকানা দিলি সেই ঠিকানা অনুসারে আরও কয়েকজনকে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোর ঠিকানা বের করে তোর কাছে নিয়ে আসলাম। আবার দিকে তাকে বললাম যে আব্বা তুমি এত টাকা কই পাইছো? তুমি এত টাকা কোথায় পেলে যে তুমি সৌদি আরবে চলে আসছো? আমার আব্বা বলে আমি জমি বিক্রি করছি, জমি বিক্রি করে হজের জন্য টাকা দিছি, জমি বিক্রি করে হজ করব, হজের জন্য টাকা দিছি, হজের জন্য টাকা দিয়া হজের নাম দিয়া আমি সৌদি আরবে আসছি। আমার টার্গেট ছিল যে আমি সৌদি আরবে এসে আমি আমার ছেলের লাশটাকে নিয়ে যাব। আমি তোর লাশ নেওয়ার জন্য সৌদি আরবে আসছি, কিন্তু আসার পরে আমি যে একটা সহি নিয়তে আসছি, আমি যে একটা ভালো নিয়তে আসছি, আল্লাহর ঘর কাবা শরীফ আমি জিয়ারাত করব, আল্লাহর পবিত্র জায়গায় আমি হিজরত করব, আমি আসছি এই নিয়ত যে আমি করেছি, এই নিয়তে আল্লাহ আমার মৃত ছেলেকে জীবিত করে দিছে। আমি যে সৌদি আরবে হজ করার জন্য আসছি, এই যে আমার একটা নিয়ত ছিল, আমার ছেলে হজ করে ছেলের লাশ নিয়ে দেশে ফিরবো, ওই নিয়তে আল্লাহ আমার মৃত ছেলেকে জীবিত বানাই দিছে। আমি তখন বললাম আব্বা তুমি আমার বউর সাথে এরকম খারাপ কাজগুলো কেন করলা? আমার আব্বা বলে আমি জানি না আমি কি করেছি, আমি জানি না আমি কি করেছি। আমার ওই আপনার ভাইটা, সিলেটি ভাইটা তখন আমাকে বলতেছে ভাইরে তোমার আব্বার মুখে আমি সব কথা শুনেছি, তোমার আব্বা যেগুলো বললো তোমার আব্বাকে কিন্তু তোমার বউ কালো জাদু করছে। আমি বললাম কি বলো? বলে হ্যাঁ, তোমার বাবা যাতে তোমার বউয়ের প্রতি আকৃষ্ট হয়, তোমার বাবা যাতে তোমার বউকে আকৃষ্ট করে, এই জন্য তোমার বাবাকে কালো জাদু করা হয়েছে। আমি শিওর এরকম একটা ঘটনা আমাদের এলাকায়ও ঘটেছে। এরকম কালো জাদু করলে সে যেরকম বয়সী হোক না কেন, মানে ওই মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তোমার বউ কালো জাদু করছে, আমার কথা বিশ্বাস না হইলে আমাদের এখানে একটা আফ্রিকান কবিরাজ আছে, তুমি আফ্রিকান কবিরাজটার কাছে চলো। আমি এই ওট মোট সব কিছু এখানে রেখে তখন আফ্রিকান কবিরাজ দেখার জন্য আফ্রিকান কবিরাজের কাছে গেলাম। আফ্রিকান কবিরাজের কাছে যাওয়ার পর আফ্রিকান কবিরাজ আমার আব্বার হাত দেখলো, আমার আব্বার মাথার একটা চুল নিল, নিয়া সে কেমনে করলো করে বলতেছে হ্যাঁ তোমার আব্বাকে কালো জাদু করছে, এবং স্টেট আমার বউয়ের নামও বলে দেয় যে তোমার বউ তোমার কালো জাদু করছে এরকম। পরে সবাই মিলে
আমি তখন আব্বাকে জড়ে ধরে কান্নাকাটি করে যে আব্বা তুমি মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আসলে বুঝতে পারি না, বাবা মাফ করে দাও। বাবার কাছে কান্নাকাটি করে বাবাও আমাকে বলে যে আমি আমার মৃত ছেলেকে জীবিত পাইছি, এর থেকেও বড় চাওয়া তো আমার আর কিছু হতে পারে না, এর থেকেও বড় চাওয়া তো আমার আর কিছু হতে পারে না। এবার বাবা আমাকে বলে তুই দেশে চল, আমি তোকে দেশে নিয়ে বিয়ে শাদী করাবো, তোর অনেক বড় একটা বাড়ি আছে, ওই বাড়িতে তোর বউ থাকবে। আমি তখন বললাম যে বাবা আমি তো অবৈধ। পরে আমার বন্ধুবান্ধব সবাই মিলে বললো যে না, বাপ বে ছেলে একসাথেই যাবে। পরে আমাদের সৌদিতে এক বড় পুলিশ অফিসার আছে, আমার ওই সিলেটি ভাইটা ওই অফিসারের সাথে ভালো সম্পর্ক, অফিসারের বাসায় কাজ করছে। পরে অফিসারের বাসায় আমার আব্বাকে দুজনকে নিয়ে গেছে। সিলেটি ভাইটা নিয়ে যাওয়ার পরে আমাদের বাংলাদেশে আরেকজন ভাই আছে সৈকত ভাই, উনি ঢাকার বাসিন্দা, এবং ওই সৈকত ভাই ওখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কি সৈকত ভাই সহ এই পুলিশ অফিসারের বাসায় গেছে, যাই পুরো বিস্তারিত ঘটনা সব কিছু খুলে বলছে। বলার পরে ওই সৌদি নাগরিক মানে ওই সৌদিয়ান পুলিশ তখন আমার মানে খুব কম সাজায়, মানে অল্প কিছুদিন আমাকে সাজা দেয়, এবং অল্প কিছুদিন সাজার পরে আমার বাবা আর আমার একসাথে টিকিট কেটে আমরা মূল দেশ সৌদি আরব থেকে দেন আমরা বাংলাদেশে আসি। আসার পরে আমার আব্বা আমাকে বিয়ে শাদী করায়, পুনরায় আবারও বিয়ে করায়, ময়মনসিংহে আমি বিয়ে শাদী করি। আলহামদুলিল্লাহ অনেক সুখে আসি। এর মাঝে আমাকে সৌদিয়ান ওই পুলিশ অফিসারটা বারবার বলে যে তুই যদি আসতে চাস আমি তো সব ব্যবস্থা করবো, তুই চলে আয়, তুই এখানে চলে আয়। পরে কয়েক মাস পরেই আমি পুনরায় আবারও সৌদি আরবে যাওয়ার জন্য অ্যাপ্লাই করি এবং আমি সৌদি আরবে যাই। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমি খুব ভালো একটা কাজ পাই, মানে কাজ বলতে আমার ওই ব্যবসাটাই আমি ধরি, যেখানে আমার গরু ছাগল এটা ওইটা ছিল, মাজরাটা তো আমি কিনি, ওইটাতে আমি করি। পরে আমার বউ আর বাবাকে আমি একসাথে নিয়ে যাই, তাদেরকে নিয়ে আমি এখন আমার বাবা, আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের ঘরে আমার 2টা মেয়ে সন্তান সহ আমি এখন ওই মাজরাতে খুব ভালো আছি, বাগানে খুব ভালো আছি। বাগানে খেজুরের চাষ হয়, তামাকের চাষ হয়। তামাক বলতে ওই যে আপনার ঘাস যে খায়, গরুর যেই হাসিস এগুলো তৈরি করি, এগুলো হয়। তারপরে বিভিন্ন ধরনের ফলের চাষ করি, সবজি চাষ করি। আলহামদুলিল্লাহ আমি, বউ, আমার 2টি সন্তান, আমার বাবা অনেক ভালো আছে এই জায়গায়। আপন ভাই প্রতিনিয়ত আমার আব্বা আপনার এই গল্পগুলো শোনে, আমার আব্বা আপনার অনেক বড় একজন ভক্ত। তো সেই জায়গা থেকে আমার আব্বার সাথে আমার আপনার এই গল্পগুলো শোনা আজকে প্রায় 3-4 মাস ধরে আমি আর বাবা মিলে আপনার গল্পগুলো শুনি। সেখান থেকে বাবা আর আমি উদ্বুদ্ধ হয়ে আপনাকে এই কথাগুলো লিখলাম, এবং যদি আপনার সম্ভব হয় আমার আর বাবার এই ঘটনাগুলো আপনি তুলে ধরবেন, প্রচার করবেন। কারণ অনেক মানুষ সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকে যারা বউকে অতিরিক্ত বিশ্বাস করে, এবং বিশ্বাসের ফলশ্রুতিতে এরকম ঘটনা ঘটতে পারে। এজন্য বিশ্বাস করার আগে যাতে বিষয়গুলো একটু জাস্টিফাই করে, অ্যান্ড তাহলে অনেকেই বুঝতে পারবে। আমি যদি বুঝতাম একটাবার যে আমার আব্বা আমাকে বিদেশে রাখার জন্য, আমার ঋণ পরিশোধ করার জন্য কিডনি বিক্রি করছে, কোনোদিন আমার বাবা কোনোদিন কোনো খারাপ মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই, তাহলে আমার সেই বাবার চরিত্র আমার বউ খারাপ করে দিল। আমার আব্বাকে আমি যদি হুজুরদের সাথে কথা বলতাম তাহলে আমি বিষয়টা বুঝতাম যে কালো জাদু দিয়ে এরকম হয় মানুষ। আমি আমার বাবাকে, আমার জীবনে এরকম ঘটনাগুলো ঘটতো না। তো যার জন্য আপনি সচেতনমূলক ভিডিও প্রচার করেন বলেই আপনি আমার গল্পটা প্রচার করবেন, আপনার কাছে অনুরোধ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ভাই লাবিব হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য বন্ধুরা, এই গল্পটা এমন একটা গল্প, আমার জীবনের গল্পের অনুষ্ঠানে ভালো লাগে একটা গল্প। এবং সব কিছু মিলে যারা প্রবাসী ভাইরা গল্পটা শুনেছেন তাদেরকে বলবো যে আপনারা প্রবাসে থাকা অবস্থায় অনেক কিছু শুনতে পান পরিবারের কাছ থেকে। সব কথাগুলো নিজের মেমোরিতে নেবেন না, কথাগুলো সত্য কি মিথ্যা যাচাই করবেন, এবং যাচাই বাছাই করেই আপনি কাজ করবেন। এবং প্রবাসীদের নিয়ে অনেক খেলা হয়, প্রতিটা পরিবারে দেখতে পাই, স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, তারপরে এই মানে পারিবারিক কলহরগুলো সব স্বামীকে নিয়ে হয়, প্রবাসীকে নিয়ে হয়। কারণ প্রবাসীকে নিয়েই তাদের সমস্ত রকমের জল্পনার কল্পনা। এজন্য প্রবাসীরা আপনারা পরিবার থেকে যেই কথাগুলো শোনেন এগুলো অবশ্যই জাস্টিফাই করবেন। আই রিপিট টু ইউ, যে জাস্টিফাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে বা কোনো অংশে আপনি না বুঝে থাকেন, আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমি আপন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।